আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে হচ্ছে প্রয়াস 3.0 তে অনেক অনেক স্বাগতম। আশা করি তোমরা অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আজকে আমরা হলো ন্যাচারাল লাইটে হচ্ছে পড়তেছি, ঠিক আছে? ওকে, আমরা একটা কাজ করি, আমরা হলো লিংকগুলা কপি করে দিয়ে দিই। একটু দাঁড়াও, 1 মিনিট। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে শুরু করতেছি। তো প্রথমেই তোমরা সাউন্ড ঠিক আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা আমাদেরকে একটু কষ্ট করে তোমরা জানাও। আমরা 1 মিনিটের মধ্যেই স্টার্ট করি। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসে আমরা আগে একটু চেক করি যে সাউন্ড বা ভিডিও ঠিক আছে কিনা। আজকে আমরা একটু লাইটিং কম রাখছি, আজকে দিনের বেলা। সো দিনের বেলা আমরা চেষ্টা করি হচ্ছে যে যতটুকু সূর্যের আলো হচ্ছে কাজে লাগানো যায়, ঠিক আছে? ওকে, সো হোপফুলি তোমরা দেখতে পাচ্ছ ঠিকঠাক মতো, যতটুকু সূর্যের আলো হচ্ছে কাজে লাগানো যায়। ওকে, তো ঠিক আছে, আমাদের এখানে সাউন্ড আল্লাহর রহমতে ঠিক আছে। তো চলো তাহলে আমরা স্টার্ট করি। তাহলে আমরা প্রথমেই সবসময় তোমাদেরকে একটা কথা বলি বা একটা কাজ দিয়ে বা কথা বা অনেক কিছু বলে শুরু করি। তো প্রথম কথা, তোমরা আজকে সকালবেলা আসছো, আজকে আমরা তড়িৎ রসায়ন, এর আগের ক্লাসে আমরা শেষ করেছিলাম। তোমার কি শেষ করেছি বলো তো? আমরা শেষ করেছি তোমাদের জিনতত্ত্ব বিবর্তন, এই টপিকটা আমরা শেষ করেছি আগের ক্লাসে। ওকে, তো আজকে আমরা তড়িৎ রসায়ন শুরু করব, পার্ট 1, যতটুকু পারা যায় আমরা শেষ করব আজকে। ওকে, তাহলে চলো আমরা স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তোমাদেরকে স্টার্ট করতে করতে অনেক কথাই আমি তোমাদেরকে বলবো। তাহলে প্রথমে চলে আসো, তাহলে তড়িৎ পরিবাহী এবং হচ্ছে প্রকারভেদটা আমরা একটু দেখি, ঠিক আছে? আচ্ছা, তাহলে তড়িৎ পরিবাহী ও এর প্রকারভেদ। তাহলে প্রথমে আমরা শুরু করি। দেখো, তাহলে তড়িৎ পরিবাহী কাদেরকে বলে? সহজ কথা, যে যেসব ধাতব অধাতব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে। পরিবাহী মানে কি? যাদের ভিতর দিয়ে তড়িৎ চলাচল করতে পারে, তাই না? তাহলে যেসব ধাতব অধাতব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে এদেরকে তড়িৎ পরিবাহী বলা হয়, ঠিক আছে? যেমন কপার তার। কপার তার হলো তোমার ধাতব পরিবাহী, মানে এটা একটা ধাতু, কপার হচ্ছে একটা ধাতু, সেই ধাতুর তৈরি একটা তারের ভিতর দিয়ে পরিবাহী হচ্ছে, তাহলে এটা একটা ধাতব পরিবাহী। তারপরে গ্রাফাইট হলো অধাতব পরিবাহী। এটা একটু মনে রাখবা যে গ্রাফাইট হলো একমাত্র অধাতু যেটা তড়িৎ পরিবাহী। এটা একটু অনেক সময় এমসিকিউতে কিন্তু চলে আসতে পারে যে একমাত্র অধাতু কিন্তু সেটা তড়িৎ পরিবাহী, এটা নিচের কোনটা? গ্রাফাইট। হ্যাঁ, তারপরে তরল পদার্থ পারদ, তরল পদার্থ হিসেবে পারদ বা মার্কারিও তড়িৎ পরিবহন করে। এটাও একটু মাথায় রাখবা যে পর্যায় সারণীতে একমাত্র তরল ধাতু হচ্ছে তোমার পারদ বা মার্কারি। এটা একটু মাথায় রাখবা যে পর্যায় সারণীতে একমাত্র তরল ধাতু হলো পারদ বা মার্কারি। এবার আসো তড়িৎ অপরিবাহী। বুঝতেই পারতেছো, ও শব্দের মানে হচ্ছে না, তার মানে তড়িৎ অপরিবাহী মানে হলো তড়িৎ চলাচল করতে পারে না। তাহলে যেসব পদার্থের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না এদেরকে অপরিবাহী বা ইংলিশে বলা হয় ইনসুলেটর। অপরিবাহীকে ইংলিশে ইনসুলেটর বলা হয়, ঠিক আছে? যেমন ইলেকট্রিক তারের উপরে হচ্ছে তোমার প্লাস্টিক অথবা রাবারের যে আবরণ দেওয়া হয় এরা হলো তড়িৎ অপরিবাহী বা ইনসুলেটর। যেমন এই যে আমরা যে তারটা দেখতেছি, ধরো এই যে আমার মাইকের যে তারটা, এই যে মনে করো যে আমরা মাইকের যে তারটা দেখতেছি, দেখো এই তারের আসল তার, আমাদের দেখো একটা তারকে যখন আমরা কাটি বা স্লাইস করি, একটু মনে করো যে কেচি দিয়ে বা একটু করে তারটা দেখো ভিতরে লাল লাল তার দেখা যায়, সেটা কিন্তু আসল তার। ওইটা এটা হচ্ছে এটা হচ্ছে আসল তার। এর উপরে দেখো যে কোনো তারে দেখবে যে যখন কালো যে একটা আবরণ দেওয়া থাকে, এটা হচ্ছে প্লাস্টিক অথবা রাবারের আবরণ দেওয়া থাকে, এটা হলো ইনসুলেটর। এটা দেওয়ার কারণে দেখো আমরা এই জিনিসটাকে ধরলেও আমরা শক খাচ্ছি না। কেন এটা দেওয়া হয়? যাতে আমরা শক খাই। এটা যদি ধরো সরাসরি যদি ওই ভিতরের যে লাল যে তারটা, সেটা কিন্তু আসল তার, সেই আসল তারটা যদি সরাসরি ধরলেই তুমি শক খাবে। কিন্তু এর উপর দিয়ে দেখো যে রাবারের হচ্ছে একটা আবরণ দেওয়া হয় যাতে এটা আমরা ধরলেও শক না খাই, ঠিক আছে? এটা হচ্ছে ইলেকট্রিক তারের উপর প্লাস্টিক অথবা রাবারের যে কালো আবরণটা দেওয়া থাকে সেটা হচ্ছে তড়িৎ অপরিবাহী বা ইনসুলেটর। এই কারণে আমরা শক খাই না তার ধরলে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো তড়িৎ পরিবাহীর শ্রেণী বিভাগ। তড়িৎ পরিবাহীকে 3 শ্রেণীতে ভাগ করা হয়। একটা হলো তড়িৎ সুপরিবাহী, একটা হলো তড়িৎ অর্ধপরিবাহী, আর একটা হলো সুপার পরিবাহী বা সুপার কন্ডাক্টর। আচ্ছা, তড়িৎ সুপরিবাহী, সু শব্দের মানে হচ্ছে সহজে। সু শব্দটার মানে হলো সহজে, তার মানে যেসব ধাতু
যেমন কপার, অ্যালুমিনিয়াম, হাবিজাবি ইত্যাদি দেখো সহজে বিদ্যুৎ পরিবহন করতে পারে। অলওয়েজ একটা কথা মাথায় রাখবা, সু মানে হচ্ছে সহজে, তাহলে যারা হলো সহজে বিদ্যুৎ পরিবহন করতে পারে এদেরকে তড়িৎ সুপরিবাহী বা গুড কন্ডাক্টর বলা হয়। কন্ডাক্টর শব্দটার মানে হচ্ছে পরিবাহী, ঠিক আছে। অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর, অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর হচ্ছে এরা তড়িৎ পরিবাহী আর হচ্ছে তড়িৎ অপরিবাহী বা ইনসুলেটর, এই দুইটার মাঝখানে হচ্ছে তোমার পরিবাহিতা গুণ সম্পন্ন। অর্থাৎ অর্ধপরিবাহী, নাম শুনে বুঝতেছো অর্ধেক, তার মানে এরা পুরোপুরি হচ্ছে তোমার পরিবাহীও না, পুরোপুরি হয়ে অপরিবাহীও না। তাহলে পরিবাহী এবং অপরিবাহী এই দুইটার মাঝামাঝি একটা জিনিসকে বলা হয় অর্ধপরিবাহী। তড়িৎ পরিবাহী ও তড়িৎ অপরিবাহী বা ইনসুলেটর এই দুইয়ের মাঝামাঝি তোমার হলো পরিবাহিতা গুণ সম্পন্ন কিছু পদার্থ আছে, এদেরকে আমরা কি বলি? অর্ধপরিবাহী বা হলো সেমিকন্ডাক্টর বলি, ঠিক আছে। এটা পর্যায় সারণী হচ্ছে গ্রুপ 14। গ্রুপ 14 এর মৌলগুলো হচ্ছে তোমার মনে হয় অর্ধপরিবাহী হিসেবে কাজ করে। এখন এটার एग्जांपल মনে রাখবা, এটা দুইটা एग्जांपलই আছে ভাই, এমনিতেই মনে থাকার কথা, সিলিকন এবং জার্মেনিয়াম, ঠিক আছে। সিলিকন এবং জার্মেনিয়াম এই দুটো হচ্ছে সেমিকন্ডাক্টরের एग्जांपल, এটা এমনিতেই মনে থাকবে। নিশ্চয়ই আমরা পর্যায় সারণী চ্যাপ্টারে পড়াইছি, যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে পড়াইছি না, যে বর্তমানে যেটা হলো গ্রুপ 14 সেটা আগেকার বলা কথা ছিল 4A ছিল, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, একজন বলতেছে সাউন্ডের একটু সমস্যা, আমরা একটু সাউন্ড তো ঠিকই আছে এখানে, ধরো 1 মিনিট। আচ্ছা, একজন বলতেছে সাউন্ডের একটু সমস্যা, আমরা একটু সাউন্ড তো ঠিকই আছে এখানে, ধরো 1 মিনিট। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম এখানে তো ঠিকই আছে, এটা মাঝে মাঝে হচ্ছে কি করে। এখন কি ঠিক আছে? ঠিকই আছে, এটা মাঝে মাঝে হচ্ছে কি করে। এখন কি ঠিক? ওকে, এখন কি তোমাদের সবকিছু ঠিকমতো শুনতে পারছো? দেখো তো এখন তোমরা সবকিছু ঠিকমতো শুনতে পারছো কিনা, দাঁড়াও 1 মিনিট। এখন কি সবকিছু ঠিকমতো শুনতে পারছো? তো যেটা বলতেছিলাম, আমরা যেটা বলতেছিলাম আর কি, ঠিক আছে। তো তড়িৎ সুপরিবাহী, তারপর হচ্ছে তোমার তড়িৎ অপরিবাহী বা অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর যে জিনিসগুলো আমরা, ওকে, যে জিনিসগুলো আমরা, ওকে, আচ্ছা দেখো এখন তো ঠিক থাকার কথা, তারপর আমাকে বইলো যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে একটু জানাও আর কি। আই হোপ ঠিক আছে এখন, ঠিক আছে, ঠিক থাকার কথা আর কি। মাঝে মাঝে হয়তো একটু সাউন্ড তো মেরা ব্যাটারি তো চেঞ্জ করেছি, দেখো এখন ঠিক থাকার কথা, ঠিক আছে। আমি তারপর একটু চেক করি, সাউন্ড তো মেরা ব্যাটারি তো চেঞ্জ করেছি, দেখো এখন ওকে। তো যেটা বলতেছিলাম, তাহলে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর হচ্ছে, তাহলে এটা দুইটার মাঝখানে, বুঝছো? তাহলে তড়িৎ পরিবাহী এবং হচ্ছে তড়িৎ অপরিবাহী, অপরিবাহী এবং পরিবাহী দুইটার মাঝখানে যেটা, সেটাকেই তোমরা কি বলবা? অর্ধপরিবাহী বলবা, ঠিক আছে। তাহলে পর্যায় সারণীর হলো গ্রুপ 14 এর মৌলগুলো হলো অর্ধপরিবাহী। আর আমরা তোমাদেরকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে পড়াইছিলাম যে গ্রুপ 14 মানেই কিন্তু আগেকার দিনে কি ছিল? 4A ছিল, তাহলে 4 এর অন্তর্গত আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার আসলে সুপার কন্ডাক্টর। আচ্ছা, সুপার কন্ডাক্টর হচ্ছে, তাহলে সুপার পরিবাহী বা সুপার কন্ডাক্টর নামক এক ধরনের বিশেষ তড়িৎ পরিবাহী আবিষ্কৃত হয়েছে। এই সুপার কন্ডাক্টরগুলা বর্তমানে সংকর ধাতু এবং সংকর ধাতুর অক্সাইড দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে একটু মাথায় রাখবা, আমি এভাবে মনে রাখতাম, শতে সুপার শতে সংকর, শতে সুপার শতে সংকর। তাহলে সুপার কন্ডাক্টর হচ্ছে সংকর ধাতু এবং সংকর ধাতুর অক্সাইড, এইভাবে মনে রাখতাম। তারপর এদের একটা সন্ধি তাপমাত্রা আছে, যেই তাপমাত্রা নিম্ন তাপমাত্রায় হচ্ছে এই সমস্ত পরিবাহীর কোনো রোধ থাকে না, ঠিক আছে। মানে ব্যাপারটা একটু চিন্তা করো,
যে প্রত্যেকটা সুপার কন্ডাক্টর বা সুপার পরিবাহী, তাহলে এদের একটা সংকট তাপমাত্রা আছে, একটা সংকট তাপমাত্রা আছে, যেই তাপমাত্রার নিচের তাপমাত্রায় এদের কোনো রোধ থাকে না, অর্থাৎ রোধ 0 হয়। এখন তোমরা একটু একটা জিনিস চিন্তা করতে পারো যে বাস্তবে আসলে কোনো পরিবাহী তারের রোধ 0 হয়, এটা আসলে পসিবল না। ঠিক আছে, বাস্তবে আসলে কোনো পরিবাহী তারের রোধ মনে করো তোমার 0 হচ্ছে, এই জিনিসটা অ্যাকচুয়ালি পসিবল না, কিন্তু এদের ক্ষেত্রে হচ্ছে। তাহলে চিন্তা করো যে বাস্তবে কিন্তু রোধ মানে কি? রোধ মানে হচ্ছে কোনো একটা তারের ভেতর দিয়ে যখন তড়িৎ প্রবাহ চলাচল করবে, কোনো একটা তারের ভেতর দিয়ে মনে করো যখন তড়িৎ চলাচল করবে, সেই তড়িৎ চলাচলের বিরুদ্ধে বাধা দেওয়ার যে ধর্মটা, সেই ধর্মটাকেই আমরা কি বলি? রোধ বলি। তাহলে বাস্তবে কিন্তু প্রত্যেকটা তারের ভেতর দিয়ে যখন তড়িৎ চলাচল করে তখন তারটা সামান্য পরিমাণে হইলেও কিন্তু বাধা দেয়। তাহলে এই যে একটা তারের ভেতর দিয়ে তড়িৎ চলাচল করার সময় সে যে বাধা পায়, সেই বাধা দেওয়ার ধর্মটাকেই তোমার বলা হয় রোধ। তার মানে এই যে সে বাধা দিচ্ছে, সেই বাধাটাকেই আমরা কি বলতেছি? রোধ বলতেছি। তো বাস্তবে দেখা যায় যে প্রত্যেকটা তারের ভিতর দিয়ে তোমার তড়িৎ চলাচল করার সময় সেটা কিছু না কিছু বাধা পায়। তার মানে বাস্তবে প্রত্যেকটা পরিবাহী তারেরই কি আছে? রোধ আছে। কিন্তু এই যে এটার নাম কি? সুপার কন্ডাক্টর। বুঝতেই পারতেছো, সুপারম্যান। সুপারম্যান কি? সাধারণ ম্যানের থেকে হচ্ছে অনেক অবিশ্বাস্য সব কাজকর্ম করতে পারে। ঠিক তেমনি ভাবে হচ্ছে সুপার কন্ডাক্টর বা সুপার পরিবাহীর একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, যেই তাপমাত্রার নিচের তাপমাত্রায় নিয়ে গেলে সেটা কোনো বাধাই দেয় না, একবারে 0 বাধা দেয়, অর্থাৎ রোধ 0 হয়ে যায়। ওই যে সুপারম্যান, সে সুপার কন্ডাক্টর, এই জন্য তার রোধটা 0 হয়ে যায়। ঠিক আছে, এটাই বলা হয়েছে। আর বলো তো রোধ মানে কি? তাহলে রোধ মানেই মাত্র বুঝলা যে তার তড়িৎ প্রবাহ চলাচলের সময় তার যে বাধা দেয়, সেই তারের সেই বাধাটাকে রোধ বলে। তাহলে কোনো কারণে যদি রোধ 0 হয়ে যায়, তাহলে এইসব সুপার কন্ডাক্টরের মধ্য দিয়ে কোনো শক্তির অপচয় ছাড়াই তড়িৎ অনায়াসে চলতে পারে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, নিজেই বুঝতে পারতেছো যে দেখো যদি কোনো কারণে রোধ 0 হয়ে যায়, মানে বাধা যদি কোনো কারণে 0 হয়ে যায়, তাহলে এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ চলাচল করার সময় কোনো বাধাই সে পাবে না। আর কোনো বাধা না পাইলে এখানে শক্তির কোনো অপচয় হবে না। এই জন্য বলা হয়েছে যে সুপার কন্ডাক্টরের ভিতর দিয়ে তড়িৎ চলাচলের ক্ষেত্রে যেহেতু তার রোধ 0, মানে বাধা 0, এই জন্য সে কোনো বাধাই পায় না, ফলে শক্তির কোনো অপচয় ছাড়াই চলতে পারে। ঠিক আছে, তাহলে সুপার কন্ডাক্টরের মধ্য দিয়ে শক্তির কোনো অপচয় ছাড়াই হচ্ছে তোমার চলতে পারে। ক্লিয়ার? ওকে, তাহলে এগুলো আমরা পারবো। এখন আসে হলো তড়িৎ পরিবাহীর হলো তোমার প্রকারভেদ। তাহলে তড়িৎ পরিবাহীর প্রকারভেদের মধ্যে আমরা ফার্স্টেই যেটা পড়বো যে তড়িৎ পরিবহনটা এখন কিভাবে হয়, মানে একটা তারের ভিতর দিয়ে তড়িৎ পরিবহনটা কিভাবে হয়, সেই মেকানিজমের উপর, ভিন্নতার উপর ভিত্তি করে। মেকানিজম মানে কলা কৌশল। মেকানিজম শব্দের মানে হইল কলা কৌশল, যে তোমার একটা তড়িৎ পরিবহনের মেকানিজম বা তড়িৎ পরিবহনটা তোমার কিভাবে হচ্ছে, সেই মেকানিজমের ভিন্নতার উপর ভিত্তি করে আসলে তড়িৎ পরিবাহী মূলত 2 প্রকার। ঠিক আছে, একটা হলো ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী, একটা হলো তোমার তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তাহলে একটা হলো ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী, আর একটা হলো তোমার তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তাহলে ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী হচ্ছে কিভাবে, তার মানে বুঝতেছো এই ক্লাসিফিকেশনটা করা হয়েছে যে তড়িৎ পরিবহনটা কোন মেকানিজম বা কোন কলা কৌশলের উপর ভিত্তি করে হয়, তার উপর ভিত্তি করে আবার 2 ভাগে ভাগ করা যায়। তাহলে ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী, আর একটা হলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। আচ্ছা, ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী হচ্ছে এই ধরনের পরিবহনের ক্ষেত্রে ইলেকট্রনগুলা সরাসরি তোমার তড়িৎ পরিবহন করে। ঠিক আছে, ইলেকট্রনগুলা সরাসরি তোমার কি করতেছে? তড়িৎ পরিবহন করতেছে। এই জন্য এগুলারে হচ্ছে তোমার ইলেকট্রনীয় বা হলো তোমার কি বলা হয়? ধাতব পরিবাহী বলা হয়। যেমন একটা এক্সাম্পল দেই, তোমরা ধাতব বন্ধন পড়ছো 9-10-এ থাকার সময়, তোমরা একটু ধাতব বন্ধন পড়ছো আর কি। আমি একটু তোমাদেরকে ধাতুর একটা ক্যালাসের স্ট্রাকচার দেখাই। এটা মনে করো ধাতুর একটা ক্যালাস। আচ্ছা, ক্যালাস মানে হচ্ছে দানা বা টুকরা। ক্যালাসের ভালো বাংলা হচ্ছে দানা বা টুকরা। এটাকে ধাতুর ল্যাটিসও বলা হয়, ল্যাটিসও বলে অনেকে। ইংলিশে ল্যাটিসও বলে, বাংলায় আমরা ক্যালাস বলি বা দানা বলি বা টুকরা বলি। যাই হোক, তাহলে এরকম একটা ধাতুর ল্যাটিস বা ধাতুর ক্যালাসের ক্ষেত্রে ধাতু কি করে জানো? ধরো এটা সোডিয়ামের ক্যালাস, তাহলে সোডিয়াম কি করতেছে? তার শেষ কক্ষপথে যে একটি ইলেকট্রন আছে, সে শেষ কক্ষপথের একটি ইলেকট্রনকে পরমাণু থেকে বের করে দেয়। পরমাণু থেকে বের করে দিয়ে সে ধনাত্মক আয়ন আকারে হচ্ছে ধাতুর ক্যালাসে অবস্থান করে। এরকম আরেকটা সোডিয়াম পরমাণু, সেও তার শেষ কক্ষপথ থেকে ইলেকট্রনকে বের করে দিয়ে সেও ধনাত্মক আয়ন আকারে অবস্থান করে। এরকম মনে করো আরেকটা সোডিয়াম পরমাণু, সেও শেষ কক্ষপথ থেকে ইলেকট্রনকে বের করে দিয়ে ধনাত্মক আয়ন আকারে অবস্থান করে। এরকম মনে করো আরেকটা সোডিয়াম পরমাণু। মানে সোজা কথা হচ্ছে
ধাতুর ক্যালাসে সবগুলা ধাতব পরমাণু কি করতেছে, তার শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন বের করে দিয়ে তারা ধনাত্মক আয়ন আকারে হচ্ছে তোমার ক্যালাসে অবস্থান করতেছে। আর তারা যে ইলেকট্রনগুলোকে বের করে দিছে, সেই বের করে দেওয়া ইলেকট্রনগুলো হচ্ছে এই ক্যালাসের মধ্যে মুক্তভাবে তোমার ছুটাছুটি করতে থাকে। অর্থাৎ ধরো এখানে 4টা সোডিয়াম পরমাণু, প্রত্যেকেই একটা করে ইলেকট্রন ত্যাগ করে 4টা ধনাত্মক আয়ন আকারে অবস্থান করতেছে। আর প্রত্যেকে একটা করে ইলেকট্রন ত্যাগ করার কারণে টোটাল যে 4টা ইলেকট্রন ত্যাগ করছে, সেই 4টা ইলেকট্রন হচ্ছে পুরা ক্যালাসের মধ্যে মুক্তভাবে হচ্ছে তোমার ছুটাছুটি করতেছে। অর্থাৎ এই 4টা ইলেকট্রন এখন আর কোনো পরমাণুর আন্ডারে নাই, তারা পুরা ক্যালাসের মধ্যে বা পুরা টুকরার মধ্যে হচ্ছে মুক্তভাবে চলাচল করতেছে। এটা হচ্ছে ধাতব বন্ধনের ক্ষেত্রে দেখা যায়। এখন তুমি যদি বাইরে থেকে এখন বিদ্যুৎ প্রবাহ করো, তখন এই মুক্ত ইলেকট্রনগুলাই কি করতেছে, বিদ্যুৎকে পরিবহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে পরবর্তীতে কি হইলো, এই যে মুক্ত ইলেকট্রনগুলো যে আছে, যারা পুরো ক্যালাসের মধ্যে মুক্তভাবে ছুটাছুটি করতেছে, সেই মুক্ত ইলেকট্রনগুলোই আলটিমেটলি কি করবে, বাইরে থেকে বিদ্যুৎ পরিবহন করলে তারা কি করতেছে, এই মুক্ত ইলেকট্রনগুলাই হচ্ছে বিদ্যুৎকে বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। বুঝতে পারছো? এই জন্য এগুলার নাম দিছে হচ্ছে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী। বুঝছো? তাহলে ধাতব পরিবাহী কেন বলছে, কারণ এগুলো ধাতুর ক্ষেত্রে দেখা যায়। আবার ইলেকট্রনীয় কেন বলছে, কারণ এই পদ্ধতিতে ওই যে মুক্ত ইলেকট্রনগুলো বিদ্যুৎ পরিবহন করতেছে, এই জন্য এটাকে বলা হয় ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী। তাহলে দেখো যে এইসব কঠিন পদার্থের পরমাণুর দেখো বহিস্তরে এক বা একাধিক যে সঞ্চারণশীল ইলেকট্রন থাকে, তাই পরিবাহীর এক প্রান্তে তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে তড়িৎ বা বিদ্যুৎ পরিবহনকালে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে। ঠিক আছে? তারপরে দেখো এই যে এইসব তড়িৎ বিশ্লেষ্য, আচ্ছা ঠিক আছে, এই জিনিসগুলো আই হোপ তোমরা বুঝতে পারতেছো আর কি। ঠিক আছে, ওকে। তাহলে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী হোপফুলি তোমরা বুঝতেছো। এখন এটার এক্সাম্পল কি? এটার এক্সাম্পল হচ্ছে যত ধরনের ধাতু আছে সবগুলা ধাতুই হচ্ছে তোমার ধাতব পরিবাহীর এক্সাম্পল। যেমন কপার ধাতু, সিলভার ধাতু, গোল্ড, লোহা, সবগুলা ধাতব পরিবাহী হচ্ছে তোমার ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী। সাথে মনে রাখবা গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে ওই যে ব্যতিক্রম একমাত্র অধাতু যারা ইলেকট্রনীয় পরিবাহী, তো গ্রাফাইটও হচ্ছে তোমার ইলেকট্রনীয় পরিবাহী। মানে গ্রাফাইটের ক্ষেত্রেও মুক্ত ইলেকট্রনগুলো তোমার তড়িৎ পরিবহন করে। ঠিক আছে? তাহলে ধাতব এবং ইলেকট্রনীয় পরিবাহী হচ্ছে আমরা বুঝতে পারলাম। এবার আসো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তাহলে আরেকটা পয়েন্ট ছিল হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ঠিক আছে? তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কেমনে তড়িৎ পরিবহন করে? তাহলে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী এটা তো বুঝতে পারছো যে তারা কিভাবে মুক্ত ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। হোপফুলি এটা একবারে ক্লিয়ার। এখন আসো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, ওরা কেমনে করে? ধরো এটা একটা আয়নিক যৌগ। ঠিক আছে? ধরো এটা সোডিয়াম ক্লোরাইডের মনে করো জলীয় দ্রবণ। তো এটা যদি সোডিয়াম ক্লোরাইডের যদি জলীয় দ্রবণ হয়, এখানে সোডিয়াম ক্লোরাইড মনে করো সোডিয়াম আয়ন আকারে আছে, ক্লোরাইড আয়ন আকারে আছে। তাহলে এই যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে জিনিসটা হচ্ছে তোমার সোডিয়াম আয়ন আকারে আছে এবং ক্লোরাইড আয়ন আকারে আছে। ঠিক আছে? এখন তুমি যদি বাইরে থেকে এখানে বিদ্যুৎ সরবরাহ করো, ধরো তুমি বাইরে থেকে হচ্ছে দুইটা ধাতব দণ্ডকে হচ্ছে দ্রবণের মধ্যে ডুবানোর পরে সেখানে ব্যাটারির মাধ্যমে তুমি এখানে বিদ্যুৎ প্রবাহ করতেছো। তাহলে এখানে ব্যাটারির মাধ্যমে বাইরে থেকে যদি তুমি এই দ্রবণের মধ্যে বিদ্যুৎ প্রবাহ করো, তাহলে এই যে দ্রবণের মধ্যে যে আয়নগুলো আছে, সেই আয়নগুলো তখন কি করবে? তড়িৎ পরিবহন করবে। বুঝতে পারছো? অর্থাৎ এই ক্ষেত্রে তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে আয়নগুলো আছে দ্রবণের মধ্যে, সেই আয়নগুলো আসলে কি করতেছে? তড়িৎ পরিবহন করতেছে। এবং এই তড়িৎ পরিবহন করার সময় দেখা গেছে সেই আয়নগুলো হচ্ছে ইলেকট্রন গ্রহণ করতেছে, যেমন সোডিয়াম প্লাস ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হচ্ছে তড়িৎ পরিবহন করার সময়। আবার ক্লোরাইড মাইনাস মনে করো সেই ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে কনভার্ট হচ্ছে। তার মানে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে যেটা হয় যে তাদের যে আয়নগুলো আছে দ্রবণের মধ্যে যে আয়নগুলো আছে, সেই আয়নগুলোই আলটিমেটলি কি করে? তড়িৎকে পরিবহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। আর তড়িৎ পরিবহন করার সময় তারা ইলেকট্রন গ্রহণ অথবা ইলেকট্রন বর্জনের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয়। এই প্রক্রিয়ায় যারা তড়িৎ পরিবহন করে তাদেরকেই বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তাহলে বুঝতে পারছো? দেখো এই যে জলীয় দ্রবণে আয়নিক যৌগের ও পোলার সমযোজী যৌগের ধনাত্মক ও ঋণাত্মক আয়নগুলো যথাক্রমে এই যে ইলেকট্রন গ্রহণ এবং বর্জন করার মাধ্যমে অর্থাৎ রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। কারণ তুমি নিজেই বুঝতেছো এরকম ধনাত্মক আয়ন বা ঋণাত্মক আয়নগুলো যখন ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে তখন এদের মধ্যে রাসায়নিক পরিবর্তন হয়। দেখো সোডিয়াম আয়ন হচ্ছে এখন সোডিয়ামে পরিণত হয়েছে, ক্লোরাইড আয়ন হচ্ছে এখন ক্লোরিনে পরিণত হয়েছে। তাহলে তাদের মধ্যে এরকম রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে তারা তড়িৎকে বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। এই ধরনের পরিবাহীকে তোমার বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ঠিক আছে? তাই এরূপ তড়িৎ পরিবাহীকে দেখো যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা আয়নিক পরিবাহী বলা হয়। তাহলে বুঝতে পারছো যে তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তাহলে জলীয় দ্রবণে আয়নগুলা কি করতেছে?
ইলেকট্রন গ্রহণ এবং বর্জন করার মাধ্যমে ওদের নিজেদের রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে ওরা তড়িৎকে পরিবহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে এই আয়নগুলা। এটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এখন আসলে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীকে হচ্ছে আবার আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো সবল তড়িৎ বিশ্লেষ্য, একটা হলো দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, আর একটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। একটু রিডিং দিতে হবে। সবল তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে যে সমস্ত আয়নিক যৌগ জলীয় দ্রবণে হচ্ছে প্রায় 70 থেকে 100% আয়নিত হয়, এরা হলো সবল তড়িৎ বিশ্লেষ্য। মানে সোজা কথা, যারা জলীয় দ্রবণে হচ্ছে অনেক বেশি পরিমাণে আয়ন উৎপন্ন করে তাদেরকে সবল তড়িৎ বিশ্লেষ্য বলা হয়। কেন কেন বলা হয় চল একটু দেখার চেষ্টা করি। ধরো সোডিয়াম ক্লোরাইড যদি জলীয় দ্রবণে 100% আয়নিত হয়, দেখো সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে 100% আয়নিত হইলে সে আলটিমেটলি কিন্তু সোডিয়াম আয়ন আর হচ্ছে ক্লোরাইড আয়নে পরিণত হবে। এখন একটু বোঝার চেষ্টা করো, সোডিয়াম ক্লোরাইড যদি 100% আয়নিত হয় তাহলে তুমি যতটুকু সোডিয়াম ক্লোরাইড দিবা তার পুরোটাই কিন্তু আয়নিত হচ্ছে জলীয় দ্রবণে। কারণ সে যদি 100% আয়নিত হয় তাহলে তুমি বাইরে থেকে যতটুকু সোডিয়াম ক্লোরাইড অ্যাড করবা সে পুরাটাই কি করবে, সোডিয়াম আয়নে পরিণত হবে, আবার পুরাটাই হচ্ছে তোমার ক্লোরাইড আয়নে পরিণত হবে। অর্থাৎ এই ক্ষেত্রে যেটা হয় যে তাহলে তুমি যতটুকু সোডিয়াম ক্লোরাইড দিচ্ছ তুমি ঠিক ততটুকুই আয়ন পাচ্ছ। তার মানে তুমি এখানে বেশি বেশি আয়ন পাচ্ছ। যদি সে 100% আয়নিত হয় তুমি যতটুকু সোডিয়াম ক্লোরাইড বাইরে থেকে মিশাবা তুমি ঠিক ততটুকুই হচ্ছে জিনিসগুলো 100% আয়নিত হয়ে আয়নে পরিণত হচ্ছে। তার মানে তুমি এখানে আয়নগুলা বেশি বেশি পাচ্ছ। সো আয়নগুলা বেশি বেশি পাচ্ছ, আর বেশি বেশি আয়ন পাইলে নিজেই বুঝতেছো যে বেশি বেশি আয়নগুলা কি করতেছে, তড়িৎ পরিবহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। এই জন্য এগুলোরে বলা হয় সবল তড়িৎ বিশ্লেষ্য। তাহলে এক্সাম্পল কি, এক্সাম্পলটা তাহলে বুঝতে পারবা যে যারা জলীয় দ্রবণে 70 থেকে 100% আয়নিত হয়। এখন তুমি আমারে বলো কারা জলীয় দ্রবণে হচ্ছে 70 থেকে 100% আয়নিত হয়? তীব্র অ্যাসিড, তীব্র ক্ষারগুলা। কারণ আমরা এগুলা কেমিস্ট্রিতে পড়ছি যে তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার বা লবণগুলা কিন্তু জলীয় দ্রবণে কি হয়, 100% আয়নিত হয়। এই জন্য দেখো সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, তারপরে তীব্র অ্যাসিড HCl, সালফিউরিক অ্যাসিড, তারপরে তীব্র ক্ষার দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। তার মানে তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার আর হচ্ছে লবণগুলা 100% আয়নিত হয়। এবার আসো হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। তার মানে বুঝতেই পারতেছো দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে তারা যারা জলীয় দ্রবণে হচ্ছে খুব কম পরিমাণে, যেমন 1 থেকে 10%-এর মতো আয়নিত হয়, এদেরকে হচ্ছে তোমার দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বলা হয়। আচ্ছা, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কেন বলে? যেমন এখন একটা এক্সাম্পল দেই, ইথানোয়িক অ্যাসিড। হ্যাঁ, ইথানোয়িক অ্যাসিড হচ্ছে একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে এটা জলীয় দ্রবণে কিন্তু সম্পূর্ণরূপে কি হয় না, আয়নিত হয় না। তাহলে এটা জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয় না বলতে কি বোঝায়? ধরো তুমি বাইরে থেকে 100টা ইথানোয়িক অ্যাসিড যোগ করছো, 100টা বলতে ধরো 100 অণু। তুমি বাইরে থেকে, কথার কথা, তুমি বাইরে থেকে হচ্ছে 100 অণু ইথানোয়িক অ্যাসিড মনে করো মিশাইছো। এখন ধরো ইথানোয়িক অ্যাসিড 1% আয়নিত হয়, ধরে নাও যে ইথানোয়িক অ্যাসিড এখন মাত্র 1% আয়নিত হয়। তাহলে তুমি বাইরে থেকে যদি 100টা ইথানোয়িক অ্যাসিডও যদি যোগ করো তাহলে সেই 100টার মধ্যে মাত্র একটা আয়নিত হবে, মাত্র একটা আয়নিত হয়ে তাহলে একটা হাইড্রোজেন আয়ন আর হচ্ছে একটা ইথানয়েট আয়নে কনভার্ট হবে। তার মানে তুমি বাইরে থেকে 100টা ইথানোয়িক অ্যাসিডের অণু অ্যাড করলেও যেহেতু সে 1% আয়নিত হয়, এজন্য 100টার মধ্যে মাত্র একটা আয়নিত হবে, একটা আয়নিত হয়ে একটা হাইড্রোজেন আয়ন একটা ইথানয়েট আয়ন উৎপন্ন করবে। তার মানে এই ক্ষেত্রে উৎপন্ন যে আয়নের সংখ্যা, সেই উৎপন্ন আয়নের সংখ্যাটা অনেক কম। সো আয়ন যদি অনেক কম পরিমাণে উৎপন্ন হয় তাহলে আয়নগুলাই তো তোমার তড়িৎ পরিবহন করে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু অনেক কম পরিমাণে আয়ন উৎপন্ন হচ্ছে এই জন্য তড়িৎ পরিবহনটাও কম হবে, কারণ এই আয়নগুলাই জলীয় দ্রবণে কি করতেছে, তড়িৎ পরিবহন করতেছে। তাহলে আয়ন যদি কম কম উৎপন্ন হয় তাহলে তড়িৎ পরিবহনও কম কম হবে। ঠিক আছে, বুঝা গেছে? এটাই আর কি। এই জন্য এগুলারে তখন দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বলে, কারণ এগুলা কম পরিমাণে আয়ন উৎপন্ন করে, ফলে তড়িৎ পরিবহন কম হয়। আচ্ছা, তাহলে এখন এটার এক্সাম্পল কি? ওই যে সে আগের মতোই, দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার। তাহলে দুর্বল অ্যাসিডের মধ্যে দেখো হাইড্রোফ্লোরিক অ্যাসিড আছে, ইথানোয়িক অ্যাসিড আছে, মানে যত ধরনের জৈব অ্যাসিড আছে এগুলো সবই দুর্বল অ্যাসিড। তাহলে এগুলো এই জন্য দুর্বল তড়িৎ বিশ্লেষের এক্সাম্পল। আবার দুর্বল ক্ষার এখানে এক্সাম্পলে নাই, বাট দুর্বল ক্ষারের মধ্যে ধরো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা দুর্বল ক্ষার, এটাও হচ্ছে তোমার দুর্বল তড়িৎ বিশ্লেষের একটা এক্সাম্পল। ঠিক আছে, মানে দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার যারা জলীয় দ্রবণে 1 থেকে 10% আয়নিত হয় ওরাই কিন্তু আসলে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, তাহলে আই হোপ কনসেপ্টগুলো ক্লিয়ার। আর যে সমস্ত যৌগ পানিতে আয়নিত হয় না, কিছু কিছু যৌগ আছে যারা পানিতে আয়নিতই হয় না, মানে টোটালি তারা কোনো আয়ন উৎপন্ন করে না। আর যেহেতু আয়ন উৎপন্ন করে না
তাহলে তড়িৎকে পরিবহন করবে কে? কেউ করার মতো কেউ নাই। এই জন্য আয়ন উৎপন্ন না করলে তারা তড়িৎ পরিবহনও করতে পারে না। সো তাদেরকে এই জন্য বলা হয় তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। অ মানে হচ্ছে না। আচ্ছা, যেমন চিনির দ্রবণ, তারপরে হচ্ছে অ্যালকোহল, তরল হাইড্রোকার্বন সমূহ, এগুলাকে তুমি যদি পানির মধ্যে মিশাও, এরা পানিতে টোটালি আয়নিত হয় না। সো টোটালি আয়নিত না হইলে কোনো আয়ন উৎপন্ন হবে না। তাহলে আয়ন উৎপন্ন না হইলে তড়িৎ পরিবহন কে করবে? করার মতো কেউ নাই, ফলে এরা তড়িৎ পরিবহনও করতে পারে না। ঠিক আছে, তাহলে এক্সাম্পলগুলো মনে রাখবা। চিনির দ্রবণ, অ্যালকোহল, তরল হাইড্রোকার্বন। ঠিক আছে, এগুলা তড়িৎ অবিশ্লেষ্যের হচ্ছে এক্সাম্পল। ঠিক আছে, ওকে, বুঝে বুঝে পড়বা। শুনো, কনসেপ্ট ক্লিয়ার করে পড়লে তোমাদের জন্য ইজি। যেমন দেখো, তুমি কেমনে মনে রাখবা অ্যালকোহল? অ্যালকোহল কখনো পানির সাথে মিশে না, এই জন্য অ্যালকোহল অবিশ্লেষ্য। চিনি, চিনি কখনো পানির সাথে আয়ন উৎপন্ন করে না। আর হাইড্রোকার্বন তো বুঝতেছোই, কেরোসিন, কেরোসিন বা হচ্ছে তোমার তেল, হাইড্রোকার্বন। তাহলে তেল কখনো পানির সাথে মিশে? কখনোই পানির সাথে মিশে না। তাহলে যারা পানির সাথে মিশেই না, তারা কেমনে হচ্ছে তোমার আয়ন উৎপন্ন করবে? বুঝা গেছে? এই জন্য হাইড্রোকার্বন, অ্যালকোহল এগুলা হচ্ছে কোনো আয়ন উৎপন্ন করে না। আর চিনি হচ্ছে পানিতে দ্রবীভূত হয়, কিন্তু সে কিন্তু আয়ন উৎপন্ন করে না। এখানে একটা কথা মাথায় রাখবা, দ্রবীভূত হওয়া আর আয়নে পরিণত হওয়া দুইটা জিনিস কিন্তু আলাদা। বুঝছো? লবণ হচ্ছে পানিতে দ্রবীভূতও হয়, আবার আয়নিতও হয়। কিন্তু চিনি হলো পানিতে শুধু দ্রবীভূত হয়, বাট সে আয়নিত হয় না। এই জন্য এখানে কোনো আয়ন উৎপন্ন হয় না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এতক্ষণ যা যা পড়ছি দেখো, এটার একটা মানে সামারি আর কি, যে এই ছকটা। আচ্ছা, এবার আসো জেনে নাও, এই হাবিজাবি এগুলা কিছুই পড়ার দরকার নাই। আচ্ছা, তার মধ্যে শুধু একটা জিনিস মনে রাখবা, গ্রাফাইট। গ্রাফাইটটা হচ্ছে sp2 সংকরায়ন হয়, এটা একটু খেয়াল রাখবা। ঠিক আছে, গ্রাফাইটটা হচ্ছে sp2 সংকরায়ন হয়। ক্লিয়ার? ওকে। আর ব্যতিক্রমটা মনে রাখবো, যে বলছিলাম যে পারদ হচ্ছে তোমার তরল ধাতু হইলেও এটা একটা ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী। কারণ দিন শেষে বলছিলাম কি, যে সকল ধাতুগুলাই কি করে? ইলেকট্রনীয় পদ্ধতিতে তোমার তড়িৎ পরিবহন করে। ওই যে ধাতুর ক্যালাসে কি থাকে? কিছু মুক্ত ইলেকট্রন থাকে, সেই মুক্ত ইলেকট্রনগুলাই তোমার তড়িৎ পরিবহন করে। ঠিক আছে, তো পারদ হচ্ছে এরকম একটা তরল ধাতু, বাট সে তো ধাতু, ধাতু তো এই জন্য আলটিমেটলি তার ইলেকট্রনগুলাই তড়িৎ পরিবহন করে। এই জন্য এটা হচ্ছে একটা ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী। ঠিক আছে, তাহলে পারা যাবে এই জিনিসগুলো। ওকে, ফাইন, তাহলে এগুলো আমরা পারবো। আর গ্রাফাইট হচ্ছে sp2 সংকরায়ন। আচ্ছা, গ্রাফাইট কিভাবে তড়িৎ পরিবহন করে যদি কেউ বুঝতে চাও, আমি হালকা করে একটু আলোচনা করি যে গ্রাফাইট কেমনে তড়িৎ পরিবহন করে। দেখো, আমরা তোমাদেরকে সংকরায়নের বেসিক পড়াইছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। গ্রাফাইট আসলে কি? কার্বনেরই একটা রূপভেদ। গ্রাফাইট কিন্তু আসলে কার্বনেরই একটা, কার্বন দিয়েই তৈরি। গ্রাফাইটে শুধু কার্বন থাকে, কার্বনের একটা স্পেশাল রূপ হচ্ছে গ্রাফাইট। তো sp2 মানে কি? একটু আগে পড়াইছি, একটু আগে না, তোমরা হচ্ছে আগের চ্যাপ্টারগুলোতে ওই যে মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনে যখন আমরা সংকরায়ন পড়াইছিলাম, তখন বলছিলাম যে sp2 সংকরায়ন হইলে তখন কার্বন কার্বন কিন্তু দ্বিবন্ধন থাকে। তোমরা জানো এটা, ওই যে অ্যালকিনে কিন্তু আমরা sp2 সংকরায়ন পাইছি, মনে আছে? তাহলে sp2 সংকরায়ন পাওয়া মানে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। ঠিক আছে, আবার ধরো এই কার্বনের সাথে আরেকটা কার্বনের এরকম দ্বিবন্ধন আছে, আবার ধরো এর সাথে আরেকটা কার্বনের হচ্ছে তোমার দ্বিবন্ধন আছে, মানে এরকম কার্বন কার্বন হচ্ছে দ্বিবন্ধন থাকে। বুঝতে পারছো? প্রত্যেকটা কার্বনের মনে করে এরকম 4টা করে হাত থাকে, বা এরকম স্ট্রাকচারটা আর কি। ঠিক আছে, আমি ঠিক মতো আঁকি নাই আসলে, জাস্ট বুঝার চেষ্টা কর। আচ্ছা, তাহলে এই যে গ্রাফাইটে sp2 সংকরায়ন হওয়ার কারণে আলটিমেটলি এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। সো তোমরা একটা জিনিস খেয়াল করো, যে দ্বিবন্ধনের মধ্যে একটা হচ্ছে সিগমা বন্ধন, একটা হচ্ছে পাই বন্ধন, তাই না? দ্বিবন্ধনের মধ্যে কিন্তু একটা সিগমা একটা পাই। বলতো পাই বন্ধন এটা কিন্তু একটা দুর্বল বন্ধন, আমরা সারা জীবন পড়ে আসছি যে পাই বন্ধন একটা দুর্বল বন্ধন। তো পাই বন্ধন দুর্বল বন্ধন হওয়ার কারণে এই পাই বন্ধন গঠনকারী যে ইলেকট্রনগুলো আছে, কারণ প্রত্যেকটা বন্ধন তৈরি করে হচ্ছে 2টা করে ইলেকট্রন মিলে, তাহলে এই যে এখানে যে পাই বন্ধন আছে, তাহলে সেই পাই বন্ধনও গঠন করছে কোনো না কোনো ইলেকট্রন মিলে। তাহলে এই পাই বন্ধন গঠনকারী যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলো আসলে কি হয়, যেহেতু পাই বন্ধন একটা দুর্বল বন্ধন, এটা এত স্ট্রং না, এজন্য পাই বন্ধন গঠনকারী যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো চলাচল করতে পারে, কারণ বন্ধনটা দুর্বল। বন্ধন দুর্বল মানে কি? তাহলে সেই বন্ধন গঠনকারী যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো নড়াচড়া করতে পারে, চলাচল করতে পারে, এই জন্যই বন্ধনটা দুর্বল হয়ে গেছে। কিন্তু ইলেকট্রনগুলো চলাচল করতে পারে, ফলে ইলেকট্রনগুলাই চলাচলের মাধ্যমে কি করে? তড়িৎ পরিবহন করতেছে গ্রাফাইটের ক্ষেত্রে। বুঝতে পারছো? এটা হচ্ছে ব্যাখ্যা আর কি। তাহলে পেন্সিলের যে শীষ আছে, পেন্সিলের শীষে কিন্তু আসলে গ্রাফাইট ইউজ করা হয়, এটা জানো নিশ্চয়ই। পেন্সিলের যে শীষটা সেটা হচ্ছে গ্রাফাইট। ঠিক আছে, তাহলে সেটা কিন্তু তড়িৎ পরিবহন করে। তাহলে বুঝছো, একেবারে সিম্পল ব্যাখ্যা যে sp2 সংকরায়ন হয়, কার্বন কার্বন এই জন্য দ্বিবন্ধন আছে, আমরা এটা আগের ক্লাসগুলোতে পড়াইছি, অন্য চ্যাপ্টারে পড়াইছি। তো এখানে দ্বিবন্ধনের মধ্যে তাহলে একটা সিগমা বন্ধন, একটা পাই বন্ধন। তো সিগমা কিন্তু শক্তিশালী বন্ধন, সিগমা বন্ধন কিন্তু নড়াচড়া করে না,
কিন্তু পাই বন্ধন একটা দুর্বল বন্ধন হওয়ার কারণে সেই পাই বন্ধন গঠনকারী যে ইলেকট্রনগুলো আছে, যেহেতু সেটা দুর্বল বন্ধন, এর জন্য পাই বন্ধনের ইলেকট্রনগুলো নড়াচড়া করতে পারে, এবং এই জন্যই তোমার এই ইলেকট্রনগুলাই তড়িৎ পরিবহন করে। এই জন্য গ্রাফাইটও হচ্ছে তোমার অধাতব ইলেকট্রনীয় পরিবাহী, কারণ ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন হচ্ছে। আচ্ছা, এখন আসা হচ্ছে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে পার্থক্য। আচ্ছা, খুবই ইজি, এটা আসলে খুব ইজি, একটু হালকা করে একবার রিডিং দিব। দেখো তাহলে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহীতে দেখো এই যে সঞ্চরণশীল ইলেকট্রন দ্বারা তড়িৎ প্রবাহ চলে। অপরদিকে তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে দেখো এই যে সঞ্চরণশীল ধনাত্মক ও ঋণাত্মক আয়ন দ্বারা তড়িৎ প্রবাহ হয়, আমরা পড়াইছি। তারপর একটু খেয়াল করো, ইলেকট্রনীয় পরিবাহীতে তড়িৎ প্রবাহ হচ্ছে একটা ভৌত প্রক্রিয়া, অর্থাৎ ইলেকট্রনীয় পদ্ধতিতে যখন তড়িৎ পরিবহন হয় তখন শুধু মুক্ত ইলেকট্রনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তাহলে এটা একটা ভৌত প্রক্রিয়া, এখানে তাপমাত্রার পরিবর্তন ঘটে। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবহন হচ্ছে একটা রাসায়নিক প্রক্রিয়া। কেন রাসায়নিক প্রক্রিয়া? কারণ দেখো একটু আগে পড়াইছি যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে দেখো তারা কি করতেছে, ইলেকট্রন গ্রহণ বা বর্জন করতেছে। ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে কিন্তু এখানে রাসায়নিক পরিবর্তন হচ্ছে। যেমন এখানে সোডিয়াম আয়ন সোডিয়াম ধাতুতে পরিণত হচ্ছে, ক্লোরাইড আয়ন ক্লোরিন গ্যাসে পরিণত হচ্ছে, তার মানে এখানে কিন্তু রাসায়নিক পরিবর্তন হচ্ছে। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে রাসায়নিক পরিবর্তন হয়। এই জন্য এখানে এটা মানে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবহন হচ্ছে একটা রাসায়নিক প্রক্রিয়া, ঠিক আছে, কারণ এখানে ইলেকট্রনের গ্রহণ বা বর্জন হয়। আবার দেখো তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ধাতব পরিবাহীর তড়িৎ পরিবহন করার ক্ষমতা হ্রাস পায়, আর তাপমাত্রা বৃদ্ধির ফলে তড়িৎ বিশ্লেষ্যের পরিবহন করার ক্ষমতা হচ্ছে বৃদ্ধি পায়। আচ্ছা, ধাতব পরিবাহীর ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য, তারপর হচ্ছে ওহমের সূত্র প্রযোজ্য, ওহমস ল, যে I = V/R একটা সূত্র পড়ছি না, তাহলে ওহমের সূত্র, তারপরে হচ্ছে কুলম্বের সূত্র, এই সূত্রগুলা ধাতব পরিবাহীর ক্ষেত্রে কাজ করে, যেটা আমরা ফিজিক্সে পড়বো। মানে সোজা কথা, ধাতব পরিবাহী আমরা হচ্ছে ফিজিক্সের চলতড়িৎ চ্যাপ্টারে পড়বো। আর অপরদিকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে ফ্যারাডের সূত্র প্রযোজ্য, যেটা আমরা এই চ্যাপ্টারে পড়বো। তার মানে আমরা কেমিস্ট্রিতে আসলে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী নিয়ে আলোচনা করব, যেটা কেমিস্ট্রির জিনিস। আর ফিজিক্সে আমরা পড়বো হচ্ছে ধাতব পরিবাহীর ক্ষেত্রে ওহমের সূত্র, কুলম্বের সূত্র, ঠিক আছে। তারপরে ইলেকট্রনীয় পরিবাহীতে তড়িৎ পরিবহন করার ক্ষমতাটা হচ্ছে বেশি। ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে তোমার তড়িৎ পরিবহন করার ক্ষমতা বেশি। আচ্ছা, কেন বেশি একটু হালকা করে ব্যাখ্যা করি। দেখো, ইলেকট্রনীয় পদ্ধতিতে তড়িৎ পরিবহন করে কে? মুক্ত ইলেকট্রন। এখন একটা ইলেকট্রনের ভর কিন্তু অনেক কম, তোমরা সবাই জানো। দেখো, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবহন করতেছে হচ্ছে আয়নগুলা, তো আয়নগুলা কিন্তু আকারে কিন্তু অনেক বড়, তাই না? তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে আয়নগুলা তড়িৎ পরিবহন করে যেগুলো আকারে কিন্তু অনেক বড়। সো আয়নগুলা আকারে অনেক বড় হওয়ার কারণে এগুলা অত দ্রুত চলাচল করতে পারে না। কারণ দেখো, যেটা সাইজে অনেক বড় সে কিন্তু অত দ্রুত কিন্তু দৌড়াইতে পারে না। ধরো তোমার বন্ধু মনে করো একটা ছোটখাটো একটা হাতির সমান সাইজের, তাহলে তোমার বন্ধু কি ঠিক মতো নড়াচড়া করতে পারবে না। তাহলে ব্যাপারটা এরকম যে আয়নগুলার আকার বড়, তো আকার বড় হওয়ার কারণে আয়নগুলার হচ্ছে গতিবেগটা কম, তো গতিবেগ কম হওয়ার কারণে এখানে তড়িৎ পরিবহনটা আস্তে আস্তে হয়, কম হয়। কিন্তু ইলেকট্রনীয় পদ্ধতিতে তোমার তড়িৎ পরিবহন করছে কারা? মুক্ত ইলেকট্রনগুলা। তো একটা ইলেকট্রন কিন্তু একটা আয়নের তুলনায় কিন্তু আকারে অনেক 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 ছোট। তো ইলেকট্রনগুলো আকারে অনেক 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 ছোট হওয়ার কারণে ইলেকট্রনগুলো খুব দ্রুত চলাচল করতে পারে। সো খুব দ্রুত চলাচল করতে পারার কারণে এরা অনেক বেশি পরিমাণে কি করতে পারে? তড়িৎ পরিবহন করতে পারে। এই জন্য বলা হয়েছে যে ইলেকট্রনীয় পরিবাহীতে তড়িৎ পরিবহন করার ক্ষমতাটা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর তুলনায় হচ্ছে অনেক গুণ বেশি থাকে এই কারণে। তারপরে দেখো, ধাতব পরিবাহীগুলো ধাতু অথবা গ্রাফাইট কার্বন হয়, অপরদিকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীগুলো এই যে আয়নিক যৌগ বা এই যে পোলার সমযোজী যৌগের দ্রবণ হয়, এগুলো আমরা জানি। আচ্ছা, এখন আসো জেনে নাও ওই যে একটা ব্যাখ্যা, আমি তোমাদেরকে আসলে এটা বোর্ডে আসছিল, এটা খুব ইজি ব্যাখ্যা, এটা আসলে ফিজিক্সের ব্যাখ্যা, চট্টগ্রাম বোর্ড 2019-এ আসছিল, যে তাপমাত্রা বৃদ্ধিতে ধাতুর বা ইলেকট্রনীয় পরিবাহীর তড়িৎ প্রবাহ হ্রাস পায় কেন? এই যে আমরা বলতেছিলাম যে তাপমাত্রা বাড়াইলে হচ্ছে তাহলে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহীর হচ্ছে তড়িৎ প্রবাহটা কমে যায় কেন? আচ্ছা, এটার ব্যাখ্যাটা খুব সিম্পল ব্যাখ্যা। দেখো, ধাতব বা ইলেকট্রনীয় পদ্ধতিতে তোমার তড়িৎ পরিবহন করতেছে কারা? মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করতেছে। ধরো এটা একটা তামার তার, তাহলে সেই তামার তারের ভিতর দিয়ে কি হচ্ছে? তড়িৎ পরিবহন হচ্ছে। এখন আসলে বলতো, এই যে তড়িৎ প্রবাহ বলতো, সেটা মূলত আসলে কিসের প্রবাহ বলতো? তড়িৎ প্রবাহ কিন্তু আসলে মূলত এখানে কিসের প্রবাহ? ইলেকট্রনের প্রবাহ, তাই না? ইলেকট্রনের প্রবাহের কারণে এখানে কি হয়? তড়িৎ পরিবহন হয়, এটা আমরা জানি, সবাই ফিজিক্সে পড়ছি। তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে তোমার মূলত ইলেকট্রনের প্রবাহ। সো এখন একটা ধাতব তারের ভিতর দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয়,
তখন যদি কোনো কারণে তুমি তাপমাত্রা বৃদ্ধি করো, টেম্পারেচার যদি বাড়াও, তাহলে এই ধাতুর যে তারের কি নিজস্ব ইলেকট্রন আছে না, তারেরও তো ইলেকট্রন আছে। তাহলে এই ধাতব তাপমাত্রা বাড়াইলে এই ধাতুর মধ্যে আবার যে নিজস্ব যে ইলেকট্রন আছে, সেই নিজস্ব ইলেকট্রনগুলোর মনে করো তোমার ছুটাছুটি বৃদ্ধি পায়। কারণ তাপ শক্তি বাড়াইলে ইলেকট্রনগুলো হচ্ছে তাপ শক্তি শোষণ করে এটা গতিশক্তিতে কনভার্ট হয়, ফলে এদের গতিশক্তি বেড়ে যায়, মানে ছুটাছুটি বেড়ে যায়। তাহলে তাপমাত্রা বাড়াইলে একটা ধাতব তারের যে নিজস্ব ইলেকট্রন আছে, তাহলে সেই ইলেকট্রনগুলোর গতিবেগ বেড়ে যায়। তাহলে ইলেকট্রনের গতিবেগ বেড়ে গেলে এগুলো অনেক স্পিডে নড়াচড়া করতেছে, তাহলে এদের ভিতর দিয়ে যখন তড়িৎ প্রবাহ হচ্ছে, কারণ তড়িৎ প্রবাহ মানেও কিন্তু আরেকটা ইলেকট্রনের প্রবাহ, তাহলে এদের ভিতর দিয়ে যে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে, সেই ইলেকট্রনগুলো তখন এই ইলেকট্রনগুলোর সাথে বেশি বেশি ধাক্কা খায়, বেশি বেশি বাড়ি লাগে। আর বেশি বেশি বাড়ি লাগার জন্যই আলটিমেটলি হচ্ছে এদের স্পিডটা কমে যায়, ফলে তড়িৎ প্রবাহটা কমে যায়। বুঝতে পারছো? খুব সিম্পল ব্যাখ্যা যে তাপমাত্রা বাড়াইলে কি হবে, যে একটা ধাতব তারের নিজস্ব যে ইলেকট্রন আছে, ওর নিজস্ব ইলেকট্রনগুলোর হচ্ছে গতিবেগ বেড়ে যাবে, ফলে নিজস্ব ইলেকট্রনগুলোর হচ্ছে তোমার ছুটাছুটি বেড়ে যাবে। আবার তড়িৎ প্রবাহ মানে কিন্তু ইলেকট্রনের প্রবাহ, তাহলে তড়িৎ প্রবাহের জন্যও কিন্তু আবার ইলেকট্রনের প্রবাহ হয়। তাহলে সেই ইলেকট্রনগুলো, তাহলে নিজস্ব যে ইলেকট্রনের গতিবেগ বেড়ে গেছে, এটা ছুটাছুটি বেড়ে গেছে, তাহলে এদের সাথে বেশি বেশি ধাক্কা খাচ্ছে। বেশি বেশি ধাক্কা খাওয়ার কারণে এই ইলেকট্রনগুলোর স্পিড কমে যাচ্ছে। তো স্পিড কমে যাওয়ার কারণে আলটিমেটলি তড়িৎ পরিবহন কমে যায়। ঠিক আছে, এটাই বলছে। তো দেখো, তাহলে তাপমাত্রা বৃদ্ধির ফলে যে ধাতুর ক্যালাস ল্যাটিস বা ক্যালাস জালিকার নির্দিষ্ট অবস্থানে থাকা ধনাত্মক আয়নগুলো তাদের অবস্থানের আশেপাশে দোদুল্যমান থাকে, তখন দোদুল্যমান ধনাত্মক আয়নগুলোর সাথে গতিশীল ইলেকট্রনগুলো ধাক্কা খেতে থাকে। আবার ওদের নিজস্ব ইলেকট্রনও থাকে, ফলে ওই যে বেশি বেশি নড়াচড়া করলে বেশি বেশি ধাক্কা খায়, ফলে ইলেকট্রনগুলোর হচ্ছে গতিবেগ কমে যায়। আর ইলেকট্রনটাই তো আসলে তড়িৎ প্রবাহ, সো ইলেকট্রনের প্রবাহ কমে গেলে আলটিমেটলি হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ হচ্ছে তোমার কমে যায়। ঠিক আছে, এটাই আর কি বলা হয়েছে। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে উল্টা হয়। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে উল্টা কেন হয়? কারণ দেখো, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে কারা তড়িৎ পরিবহন করতেছে? দেখো, নিজেই বুঝো। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে কিন্তু এই আয়নগুলা তড়িৎ পরিবহন করতেছে। সো তুমি যত বেশি তাপমাত্রা বাড়াবা, আয়নগুলার গতিশক্তি বেড়ে যাবে। আর আয়নগুলার গতিশক্তি বাড়লে তারা খুব সহজেই কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় তড়িৎ পরিবহন করবে, ফলে তাদের তড়িৎ পরিবহন করার ক্ষমতা বেড়ে যাবে। এই জন্য এদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে আয়নগুলার গতিবেগ বেড়ে যায়, ফলে তড়িৎ পরিবহনের ক্ষমতা বেড়ে যায়। ঠিক আছে, ওকে। এবার আসা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্যের তোমার পরিবাহিতা। আচ্ছা, এত কিছু এখানে দরকার নাই, এখান থেকে জাস্ট একক লাগবে। আচ্ছা, পরিবাহিতা হচ্ছে তোমার তিন প্রকার। এই ক্ষেত্রে আমরা আপেক্ষিক পরিবাহিতা, একটা হচ্ছে তুল্য পরিবাহিতা, একটা হচ্ছে মোলার পরিবাহিতা। এখন আমি বলি, এই জিনিসগুলো বুঝে আসলে তোমার কখনোই মেডিকেলে কাজে লাগবে না, এগুলো এইচএসসিতেও কখনোই আসে না, এই জন্য আমরা একটু দ্রুত জাস্ট পড়ায় যাচ্ছি। শুধু আমি একটা টার্ম বলি যে পরিবাহিতা জিনিসটা কি। পরিবাহিতা হচ্ছে আসলে রোধের বিপরীত রাশি। রোধ মানে কি? রোধ মানে হচ্ছে একটা তারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ চলাচল করার সময় তারটা যেই বাধা দেয়, সেই বাধা দেওয়ার ধর্মটাকে হচ্ছে রোধ বলে। তার মানে রোধ মানে হচ্ছে আসলে বাধা, যে তুমি তারের ভিতর দিয়ে তড়িৎ চলাচল করতে চাচ্ছে, তারটা তাকে বাধা দিচ্ছে, এই বাধাটাই হচ্ছে রোধ। আর তড়িৎ পরিবাহিতা মানে তো বুঝতেছই, তড়িৎ পরিবাহিতা মানে হচ্ছে তারের ভিতর দিয়ে তোমার তড়িৎ চলাচল করতেছে। তাহলে দেখো, রোধ হচ্ছে বাধা, তাহলে তারের ভিতর দিয়ে তড়িৎ চলাচল করতেছে, তাকে সে বাধা দিবে। আর তড়িৎ পরিবাহিতা হচ্ছে সে তারের ভিতর দিয়ে চলাচল করবে। তাহলে তুমি বলো তো, তাহলে রোধ এবং তড়িৎ পরিবাহিতা এই দুইটা রাশি কি উল্টা না? যে একটা হচ্ছে বাধা দেওয়ার ধর্ম, আর আরেকটা হচ্ছে তারের ভিতর দিয়ে তড়িৎ চলাচল করার ধর্ম। তাহলে তড়িৎ চলাচল করার ধর্ম আর বাধা দেওয়ার ধর্ম দুইটা কিন্তু আসলে বিপরীত। এই বিপরীত হওয়ার কারণে এখান থেকে ফিজিক্সের ভাষা, এগুলো সব ফিজিক্স থেকে আসছে, বিপরীত হওয়ার কারণে আলটিমেটলি তোমার বলা হয় পরিবাহিতা। ঠিক আছে, পরিবাহিতাকে যদি জি দিয়ে প্রকাশ করো, জি ইজ ইকুয়াল টু হচ্ছে 1/r, অর্থাৎ রোধের উল্টা। যেহেতু বিপরীত রাশি, তাহলে রোধকে উল্টায় দিলে অর্থাৎ 1/r করলে তোমার পরিবাহিতা পাওয়া যায়। পরিবাহিতাকে হচ্ছে ফিজিক্সে জি দিয়ে প্রকাশ করে। ঠিক আছে, যেখানে জি হচ্ছে তোমার পরিবাহিতা, এটা ফিজিক্সে জি দিয়ে প্রকাশ করে, তাহলে জি হইল তোমার পরিবাহিতা আর আর হলো তোমার রোধ। ক্লিয়ার? তাহলে এইটুকু জিনিস আমরা ইনশাল্লাহ পারবো, কারণ সিম্পল জিনিস। রোধ হচ্ছে বাধা, তারের ভিতর দিয়ে তড়িৎ চলাচল করার সময় তারটা যে বাধা দেয়, সেই বাধাটা হচ্ছে রোধ। আর তড়িৎ চলাচল করার যে ধর্ম, সেই ধর্মটা হচ্ছে পরিবাহিতা। তার মানে পরিবাহিতা হচ্ছে তড়িৎ চলাচল করার ধর্ম, আর ওটা হচ্ছে বাধা দেওয়ার ধর্ম। তাহলে দুইটা উল্টা। উল্টা মানে কি? ব্যস্তানুপাতিক। নিজেই বুঝতেছো যে তাহলে রোধ যত বেশি হবে, অর্থাৎ বাধা যত বেশি হবে, তড়িৎ পরিবহন তত কম হবে, অর্থাৎ পরিবাহিতা কমে যাবে। আর রোধ যত কম হবে, অর্থাৎ বাধা যত কম দিবে,
তত বেশি তড়িৎ চলাচল করবে, তার মানে তড়িৎ পরিবাহিতা হচ্ছে বেড়ে যাবে। তাহলে একটা আরেকটার ব্যস্তানুপাতিক, তো এখান থেকে ফিজিক্সের সম্পর্ক হচ্ছে G = 1/r। তাহলে রোধের বিপরীত রাশিকেই আসলে আমরা তড়িৎ পরিবাহিতা বলি। আর তড়িৎ পরিবাহিতার এসআই একক হচ্ছে সিমেন্স। এসআই পদ্ধতিতে তড়িৎ পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স, ঠিক আছে। আর রোধের একক আমরা সবাই জানি, রোধের একক হচ্ছে ওহম, ঠিক আছে, ওহম। আর তড়িৎ পরিবাহিতার এসআই একক হচ্ছে সিমেন্স, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। ওকে, তাহলে এখান থেকে এখন দেখো, এখান থেকে হচ্ছে এখন তড়িৎ পরিবাহিতার হচ্ছে প্রকারভেদকে, তড়িৎ বিশ্লেষের পরিবাহিতাকে আমরা এখন তিনটা ভাগে ভাগ করতে পারি। জাস্ট একটু দেখে নেই। একটা হলো আপেক্ষিক পরিবাহিতা, একটা হলো তুল্য পরিবাহিতা, আর একটা হচ্ছে মোলার পরিবাহিতা। জাস্ট এদের নামগুলো মনে রাখলেই হবে, এত ডিটেলস বেসিক আসলে এখন আর লাগবে না, খালি এইটুকু মাথায় রাখবা তাইলেই হবে, আর কিছু এখান থেকে দরকার নাই। এখন আসা হচ্ছে এর মধ্যে শুধু আমি আপেক্ষিক পরিবাহিতাটা হচ্ছে আমি একটু পড়ায় দিই। আপেক্ষিক পরিবাহিতা হচ্ছে আমরা একটু পড়ায় দেই, এটা একটু ফিজিক্সের জিনিস। দেখো তো, ছোটবেলায় তোমরা একটা ফিজিক্সের সূত্র পড়ছিলা যে R = ρl / a। দেখো তো, ফিজিক্সের একটা সূত্র পড়েছিলা, R = ρl / a, যেখানে রো কে হচ্ছে আপেক্ষিক রোধ বলা হয়। একটু মনে করে দেখো, এটা ফিজিক্সে তোমরা পড়ছো, R = ρl / a, যেখানে রো কে হচ্ছে তোমার আপেক্ষিক রোধ বলা হয়, ঠিক আছে। তাহলে বলো তো এখান থেকে রো = কি আসবে? তাহলে রো = হচ্ছে RA/L আসবে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে R = যদি ρl / a হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে রো = হচ্ছে RA / L, এটা হচ্ছে আপেক্ষিক রোধ। তাহলে আপেক্ষিক রোধ রো = হচ্ছে RA / L। এখন দেখো, এটা যদি আপেক্ষিক রোধ হয়, তাহলে বলো তো আপেক্ষিক পরিবাহিতা মানে কি? আমরা এইমাত্র পড়াইলাম যে পরিবাহিতা হচ্ছে রোধের বিপরীত রাশি, তার মানে 1/, রোধ করলে পরিবাহিতা পাওয়া যায়। তাহলে বলো তো আপেক্ষিক পরিবাহিতা তুমি কেমনে পাবা? তাহলে 1/, আপেক্ষিক রোধকে আমরা আপেক্ষিক পরিবাহিতা বলতে পারি না, কারণ পরিবাহিতা হচ্ছে রোধের বিপরীত রাশি। তাহলে 1/, রোধ যদি তোমার পরিবাহিতা হয়, তাহলে 1/, আপেক্ষিক রোধ, তাহলে এটা = আপেক্ষিক পরিবাহিতা হবে। এটাই হচ্ছে কাহিনী। এই জন্য আপেক্ষিক পরিবাহিতাকে কাপ্পা দিয়ে প্রকাশ করা হয়। এটা দেখতে অনেকটা কে এর মতো, বাট আসলে কে না, একটু কে এর মতো, কাপ্পা। তাহলে কাপ্পা = আসলে 1/, রো। সিম্পল, যে রোধের বিপরীত মানে 1/r হচ্ছে পরিবাহিতা, তাহলে 1/, আপেক্ষিক রোধ হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। সিম্পল বেসিক। তাহলে কাপ্পা = 1/, রো, ঠিক আছে। তাহলে কাপ্পা = কত? 1/, রো। আচ্ছা, এখন আসো আমরা রোর মান বসায় দিব। তাহলে রো = হচ্ছে RA/L। তাহলে এটাকে যদি আমরা বসায় দেই, তাহলে সমীকরণটা উল্টে যাবে, তাহলে L/RA হয়ে যাবে। এই জন্য কাপ্পা = আসলে L/RA, L/RA, ঠিক আছে। ওকে, পারা যাবে। এখন আসো হচ্ছে এটার এককটা আমরা একটু বের করার চেষ্টা করি। এককটা হচ্ছে খুবই সিম্পল, এককটা হলো খুবই সিম্পল। দেখো, তাহলে কাপ্পা = L/RA আসতেছে। দেখো, আর এর একক কি? ওহম। এল কি? দৈর্ঘ্য। দৈর্ঘ্যের এসআই একক, আমরা এসআই একক নিয়ে চিন্তা করি। দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার। আর এ হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের এসআই একক হচ্ছে মিটার স্কয়ার। তাহলে এটার একক আসতেছে পার ওহম পার মিটার, পার ওহম পার মিটার। দেখো এখানে নিচে একটা ওহম আছে, আর মিটার স্কয়ার কাটাকাটি যে নিচে একটা মিটার থাকে, তাহলে পার ওহম পার মিটার। এটা হচ্ছে কাপ্পার হচ্ছে এসআই একক, ঠিক আছে। এসআই একক হচ্ছে পার ওহম পার মিটার। আবার আমরা এইমাত্র পড়াইছি যে 1/r, এটাই হচ্ছে তোমার পরিবাহিতা। তার মানে পরিবাহিতার একক যদি সিমেন্স হয়, তাহলে সিমেন্স = হচ্ছে 1/, ওহম, মানে পার ওহম। কারণ দেখো 1/r, এটাকে যদি আমরা পরিবাহিতা বলি, তাহলে r এর একক হচ্ছে ওহম, তার মানে 1/, ওহম হচ্ছে তোমার পরিবাহিতার একক। তাহলে 1/, ওহম মানে কি? পার ওহম। তার মানে পার ওহম = সিমেন্স হয়, মানে এসআই পদ্ধতিতে। এই জন্য 1 সিমেন্স = হচ্ছে 1 পার ওহম, ঠিক আছে। 1 সিমেন্স = হচ্ছে 1 পার ওহম। তার মানে পার ওহম বা প্রতি ওহমকে বা ওহম ইনভার্সকে আমরা হচ্ছে সিমেন্স বলতে পারি। তাহলে ওহম ইনভার্সকে যদি আমরা সিমেন্স বলি, তাহলে এই ওহম ইনভার্সকে সিমেন্স বললে দেখো এটার এসআই একক হবে সিমেন্স পার মিটার। তাহলে এগুলো পরীক্ষায় আসতে পারে। তাহলে এসআই এককে আপেক্ষিক পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স পার মিটার। বুঝতে পারছো? সিম্পল জিনিস। দেখো 1/r, এটাকেই কিন্তু আমরা 1 সিমেন্স বলি, ঠিক আছে। এটাকেই কিন্তু আমরা 1 সিমেন্স বলি। তাহলে 1/r, তাহলে r এর মানটাকে তুমি ওহমে প্রকাশ করো। ধরো এখানে r এর মান হচ্ছে 1 ওহম, তার মানে 1/1 ওহম, এটা = হচ্ছে 1 সিমেন্স। তাহলে 1/1 ওহম মানে কি? ওহম ইনভার্স, তার মানে ওহম ইনভার্স = হচ্ছে সিমেন্স বলা যায়। তাহলে ওইখানে জাস্ট মান বসায় দিছি, ঠিক আছে। তাহলে এগুলা পারা যাবে, এগুলো একটু দেখবা, আর কিছু লাগবে না। তুল্য পরিবাহিতাই হাবিজাবি জীবনও আসবে না এগুলার জাস্ট খালি হচ্ছে জেনে নাওটা আসতে পারে, আর কিছু আসবে না এখান থেকে, ঠিক আছে।
আর সূত্রটা একটু মনে রাখতে পারো। এখন এটা বুঝার আসলে দরকার নেই, আমি জাস্ট একটু বলে দিই। মোলার পরিবাহিতা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কাপ্পা ইন্টু 1000 ডিভাইডেড বাই এম। এই সূত্রটা একটু মাথায় রাখবা। আর হচ্ছে তোমার তুল্য পরিবাহিতা, ঠিক আছে, তুল্য পরিবাহিতার হচ্ছে তোমার এককটাও একটু মাথায় রাখবা। ওকে, এগুলো পরীক্ষায় আসে নাই, কখনোই আসে নাই, চিন্তা করো না, ঠিক আছে, এগুলা দরকার নাই। ওকে, এবার আসো তুল্য পরিবাহিতা আর হচ্ছে মোলার পরিবাহিতার বৈশিষ্ট্য, এগুলো একটু রিডিং দিতে পারো। যে তুল্য পরিবাহিতা বা মোলার পরিবাহিতা এর ক্ষেত্রে মনে রাখবা যে তড়িৎ বিশ্লেষ্যের তোমার পরিমাণটা নির্দিষ্ট থাকে। তার মানে তুমি বাইরে থেকে হচ্ছে তোমার কি পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অ্যাড করবা, বাইরে থেকে তুমি কি পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অ্যাড করবা, সেই তড়িৎ বিশ্লেষ্যের পরিমাণটা কি থাকে, নির্দিষ্ট থাকে, ঠিক আছে। কিন্তু মনে রাখবা যে তড়িৎ বিশ্লেষ্যের যে দ্রবণের যে আয়তনটা, তাহলে সেই দ্রবণের আয়তনটা কিন্তু নির্দিষ্ট না, ঠিক আছে। এটা একটু খালি খেয়াল রাখবা যে তুল্য পরিবাহিতা এবং হচ্ছে মোলার পরিবাহিতার মধ্যে সম্পর্কটা হচ্ছে যেখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ধরো যে দ্রবণ আছে, ঠিক আছে, তাহলে সেই দ্রবণের যে আয়তনটা ফিক্সড না, কিন্তু এখানে তুমি বাইরে থেকে কি পরিমাণ পদার্থ হচ্ছে দ্রবণের মধ্যে যোগ করবা, সেই পদার্থটা হচ্ছে ফিক্সড। তার মানে এই ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্যের পরিমাণটা হচ্ছে নির্দিষ্ট, কিন্তু আয়তন নির্দিষ্ট না। আর যেহেতু আয়তন নির্দিষ্ট না, এই জন্য ঘনমাত্রাও নির্দিষ্ট না, কারণ ঘনমাত্রা কিন্তু আয়তনের উপরে ডিপেন্ড করে। সো দ্রবণের আয়তন যদি সেম নির্দিষ্ট না থাকে, তাহলে ঘনমাত্রাও সেম হবে না। তাহলে এগুলো একটু দেখবা। তারপরে এই গ্রাফটাফ এগুলো কিছুই দেখার দরকার নেই, জীবনও আসবে না। এবার আসো তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে ব্যবহৃত পদ এবং তাদের এককগুলা, এগুলা থেকে হচ্ছে আমাদের আসল পড়া শুরু। এতক্ষণ আমরা নকল পড়া পড়তেছিলাম, এখন আসো আসল পড়া। তাহলে এখন আসো তাহলে তড়িৎ বা ইলেকট্রিসিটি, এটা তো বুঝতেই পারতেছো যে তড়িৎ বলতে এখানে আসলে চার্জকে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে চার্জের এসআই পদ্ধতিতে, তাহলে এসআই পদ্ধতিতে চার্জ পরিমাপের একক হচ্ছে তোমার কুলম্ব, এর প্রতীক হচ্ছে সি, ফিজিক্স আমরা পড়ছি। আর তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। এগুলো একটু জাস্ট দেখবা, পরীক্ষা হঠাৎ করে চলে আসতে পারে যে চার্জের এসআই একক হচ্ছে কুলম্ব আর তড়িৎ প্রবাহের এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। এগুলো একটু পরীক্ষায় আসবে, আর কিছু পড়ার দরকার নেই এখানে, ঠিক আছে। ওকে, এবার আসা হচ্ছে তড়িৎ চার্জ, যে বলছিলাম যে তড়িৎ চার্জের এসআই একক হচ্ছে তোমার কুলম্ব। আচ্ছা, এখন দেখো চার্জের সাথে একটা সূত্র আছে যে কিউ ইজ ইকুয়াল টু আইটি, এটা ফিজিক্সে পড়ছো, একটা সূত্র আছে। এই সূত্রটা হচ্ছে আমরা একটু বুঝাই আর কি, হ্যাঁ একটু বুঝাই। দেখো কিউ ইজ ইকুয়াল টু আইটি, এই সূত্রটা কেমনে আসছে। ধরো এখানে একটা তার আছে, এই তারের ভিতর দিয়ে মনে করো তোমার তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে ধরে নাও যে এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ভিতর দিয়ে ধরো তোমার টি সময়ে হচ্ছে তোমার কিউ পরিমাণের চার্জ প্রবাহিত হচ্ছে। টি সময়ে হচ্ছে তোমার টোটাল কতটুকু চার্জ প্রবাহিত হচ্ছে, কিউ পরিমাণের চার্জ প্রবাহিত হচ্ছে। তাহলে একক সময়ে, তাহলে একক সময়ে বা 1 সেকেন্ড সময়ে, তাহলে সেই তারের ভেতর দিয়ে কি পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে, কিউ বাই টি। কারণ আমরা জানি যে তড়িৎ প্রবাহ মানে কিন্তু আসলে চার্জের প্রবাহ। অলওয়েজ একটা কথা মাথায় রাখবা, ফিজিক্স আমরা পড়ছি, ঠিক আছে, যে তড়িৎ প্রবাহ হচ্ছে তোমার কিসের প্রবাহ, তড়িৎ প্রবাহ হচ্ছে তোমার চার্জের প্রবাহ। তাহলে টি সময়ে ধরো এই তারের ভিতর দিয়ে কিউ চার্জ প্রবাহিত হয়, তাহলে একক সময়ে মানে 1 সেকেন্ড সময়ে সেই তারের ভিতর দিয়ে তাহলে কিউ বাই টি পরিমাণ চার্জ প্রবাহিত হয়। তাহলে 1 সেকেন্ডে বা একক সময়ে হচ্ছে তোমার যে পরিমাণ চার্জ প্রবাহিত হয়, সেই পরিমাণ চার্জকেই আমরা বলি হচ্ছে তড়িৎ প্রবাহ আই। তাহলে বুঝতে পারছো, তড়িৎ প্রবাহ বা আই এই জিনিসটা হচ্ছে যে 1 সেকেন্ডে বা একক সময়ে আসলে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে আমরা তড়িৎ প্রবাহ বলি। বুঝছো, যে তাহলে তারের ভিতর দিয়ে আমরা ধরে নিচ্ছি যে টি সময়ে যদি কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হয়, তাহলে 1 সেকেন্ডে টোটাল চার্জ প্রবাহিত হয় কিউ বাই টি। আর 1 সেকেন্ডে কোনো একটা তারের ভিতর দিয়ে যতটুকু চার্জ প্রবাহিত হয় ততটুকু চার্জকে আমরা বলি হচ্ছে তড়িৎ প্রবাহ আই। তার মানে আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে এখান থেকে আমরা ফিজিক্সের সূত্রটা পেয়েছিলাম যে আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। এটা 9-10 সূত্র, 9-10 পড়ার কথা। আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, তাহলে এখান থেকে সূত্রটা আসতেছে কিউ ইজ ইকুয়াল টু আই টি। তার মানে চার্জের সাথে সম্পর্কটা হচ্ছে যে তাহলে চার্জ ইজ ইকুয়াল টু তড়িৎ প্রবাহ ইনটু সময়। তাহলে চার্জ ইজ ইকুয়াল টু তড়িৎ প্রবাহ ইনটু সময়, ঠিক আছে। কিউ ইজ ইকুয়াল টু আই টি মনে রাখবা কেমনে, কিউ ইজ ইকুয়াল টু ইট। আমি এমনি মনে রাখতাম কিউ ইজ ইকুয়াল টু ইট, ওই যে ইট, ইংলিশে ইট আছে না, ইট, কিউ ইজ ইকুয়াল টু ইট, ঠিক আছে, পারা যাবে। এগুলার বাকিগুলা কিছু দরকার নাই। আচ্ছা, অ্যাম্পিয়ার, আচ্ছা তড়িৎ প্রবাহ যেটাকে আমরা আই বলতেছি, সেই আয়ের এসআই পদ্ধতিতে তার একক হচ্ছে অ্যাম্পিয়ার, ঠিক আছে। এখন অ্যাম্পিয়ারের সাথে কুলম্বের একটা সম্পর্ক আছে। অ্যাম্পিয়ারের সাথে কুলম্বের সম্পর্ক হচ্ছে, দেখো এইমাত্র আমরা প্রমাণ করছি আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে কিউ হচ্ছে তোমার চার্জ, তাহলে চার্জের একক হচ্ছে কুলম্ব, আর টি হচ্ছে সময়, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তার মানে 1 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু 1 কুলম্ব পার সেকেন্ড। বুঝতে পারছো, তাহলে 1 অ্যাম্পিয়ার, তাহলে এটা মানে হচ্ছে 1 কুলম্ব পার সেকেন্ড,
এই সম্পর্কগুলো আসছে আর কি ফিজিক্সে, ছোট ছোট সম্পর্কগুলো। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমরা পারবো। এখন আসা হচ্ছে ফ্যারাডে। তাহলে ফ্যারাডে এখান থেকে একটু জেনে নাও জিনিসটা একটু পড়বা যে তড়িৎ পরিমাণের ক্ষুদ্রতম একক হচ্ছে কুলম, অর্থাৎ চার্জের ক্ষুদ্রতম একক হচ্ছে কুলম এবং চার্জের বৃহত্তম একক হচ্ছে ফ্যারাডে। এটা একটু মনে রাখবা যে তাহলে তড়িৎ পরিমাণ বা চার্জের ক্ষুদ্রতম একক হচ্ছে কুলম আর বৃহত্তম একক হলো ফ্যারাডে। ঠিক আছে, একটু দেখবা। আচ্ছা, এবার আসা হচ্ছে 1 ফ্যারাডে ইজ ইকুয়াল টু 96,500 কুলম। 1 ফ্যারাডে ইজ ইকুয়াল টু 96,500 কুলম। আচ্ছা, এটা কিভাবে আসছে? ওকে, আচ্ছা লাহিম, আচ্ছা কাজ আছে, ঠিক আছে। যদি খুবই গুরুত্বপূর্ণ কাজ থাকে, যে পড়াশোনার থেকেও যদি তোমার কাছে গুরুত্বপূর্ণ কাজ থাকে, তাহলে আর কি করা, তাহলে তো তোমাকে চলে যেতেই হবে লাইভ ক্লাস থেকে। তাহলে পরে ক্লাসটা হচ্ছে করে নিবা, ঠিক আছে। আর যদি মনে হয় যে না আমার কাছে আসলে পড়াশোনাটা এখন বেশি গুরুত্বপূর্ণ, এই কাজটা পরেও করা যাবে, তাহলে ক্লাসটা দেখে ফেলো। কারণ আমি সবসময় তোমাদেরকে একটা কথা বলি যে লাইভ ক্লাসটা করলে দেখবা তোমাদের কাছে ভালোও লাগবে, লাইভ ক্লাস অনেক মজাও হয়। আবার দেখবা যে লাইভ ক্লাসটা করলে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ক্লাসটা করা হয়। তুমি মনে করতেছো যে সমস্যা নাই, ক্লাস তো রেকর্ড থাকে। হ্যাঁ, সব ক্লাস রেকর্ড থাকে, কিন্তু সমস্যাটা হচ্ছে এটা মনে করে 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 তুমি মনে করো অনেকগুলা ক্লাস জমায়া ফেলছো, তুমি আর সেই ক্লাসগুলো শেষ করতে পারবে না। কারণ একদিন ক্লাস না করলেই তোমার কাছে মনে হবে ভাইয়া মনে করো 2 থেকে 2.5 ঘন্টা পড়ায় ফেলছে। এরকম 3 দিন 4 দিন ক্লাস না করলে তোমার কাছে মনে হবে যে ভাইয়া তো 10 ঘন্টার উপরে ক্লাস নিছে, 10 ঘন্টার উপরে ক্লাস কবে করব, এটা চিন্তা করতে করতে দেখবে তোমার আর ক্লাস করতে ইচ্ছা করতেছে না, পড়া জমে গেলে যেটা হয়, বুঝছো। এই জন্য লাইভ ক্লাস করাটা কিন্তু ইম্পর্টেন্ট। আর আগের ক্লাসগুলো কোথায় পাবো আমি একটু বলে রাখি। এই যে আমাদের যে ফেসবুক গ্রুপ প্রয়াস 3.0, ঠিক আছে, সেই ফেসবুক গ্রুপে কভার ফটোর নিচে দেখো ফিচার্ড নামে একটা সেকশন আছে, দেখছো ফিচার্ড, এখানে ক্লিক করবা। এটা ফেসবুকে গেলেও তোমরা পাবে, আমি দেখা দিচ্ছি। ফিচার্ডে ক্লিক করলে দেখবা যে বেশ কয়েকটা পোস্ট আসবে। একটা পোস্টে তুমি সি মোর দিবা, হ্যাঁ, সি মোর দিলে দেখবে যে একটা পোস্টে তোমার হচ্ছে সেকেন্ড টাইমারদের গ্রুপে জয়েনিং এর রিকোয়েস্ট আছে। একটা পোস্টে দেখবা যে আমাদের হচ্ছে যতগুলা বই আছে, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির যতগুলো মেইন বই আছে সেই মেইন বইয়ের দাগানো পিডিএফ দেওয়া আছে, অর্থাৎ কোন লাইনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন লাইনগুলো তুমি শেষ মুহূর্তে রিভিশন দিবা, এমসিকিউ এর জন্য পড়বা। আবার সামনে এইচএসসি আছে, এইচএসসির জন্য তোমার কোন এমসিকিউ গুলো ইম্পর্টেন্ট, লাইনগুলো দাগানো আছে। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সুন্দর করে পড়লে ইনশাল্লাহ সব কমন পাবা। আর মেডিকেল এগুলো আরো বেশি কমন পাবা, অলমোস্ট 100% হচ্ছে কমন পাবা। সাথে হচ্ছে তোমার দেখো যে আরেকটা পোস্ট স্ক্রল করলে দেখবা যে এই পর্যন্ত যতগুলো এক্সাম হয়েছে সবগুলো এক্সামের লিঙ্ক হচ্ছে একটা পোস্টের মধ্যে সাজানো আছে। সো সবগুলো এক্সাম দিতে পারবা, ঠিক আছে। যার যে এক্সামগুলো মিস গেছে পড়ে সেই এক্সামটা দিয়ে দিতে পারবা। তারপরে দেখো, তারপরে হচ্ছে তোমার কি বলে আরেকটা পোস্টে হচ্ছে আমাদের সকল ক্লাসের লিঙ্ক হচ্ছে সাজা দেওয়া আছে। তার মানে আমাদের সকল ক্লাস, সকল এক্সাম, সকল লেকচার নোট, মানে লেকচার নোট বলতে ওই দাগানো বইয়ের পিডিএফ গুলো আর কি মেডিকেল ব্যাচের জন্য, সবকিছু তুমি কিন্তু আসলে এই ফিচার্ড সেকশনটাই হচ্ছে তোমরা পাবা, ঠিক আছে। ফিচার্ড যে সেকশনটা আছে, তাহলে সেখানে ক্লিক করবা, তাহলে বুঝছো, করে সবগুলো পোস্ট একটু স্ক্রল করবা। 4-5টা পোস্ট আছে, 4-5টা পোস্টই সি মোড দিবা, দিয়ে ভালো মতো দেখলেই তুমি বুঝে ফেলবা। একটা এক্সাম আছে, একটা ক্লাস আছে, একটাই হচ্ছে দাগানো বইয়ের পিডিএফ আছে, একটাই হচ্ছে সেকেন্ড টাইমার যারা আছে ওদেরকে আমরা কিন্তু এইচএসসি চলাকালীন সময় কিন্তু এক্সট্রা ক্লাস নিয়ে কিন্তু ওদেরকে আমরা দ্রুত সিলেবাসটা শেষ করে দিব। সেই গ্রুপেরও লিঙ্ক দেওয়া আছে, বাট এটা শুধু সেকেন্ড টাইমারদের জন্য। যারা ফার্স্ট টাইমার আছো তাদের তো আমরা এইচএসসির পর আলাদা ক্লাস নিবই। সো ফার্স্ট টাইমার কারো আসলে আর এই গ্রুপে ভর্তি হওয়ার দরকার নেই, এটা অনলি সেকেন্ড টাইমারদের জন্য, ঠিক আছে। ওকে, আর তোমরা তো ফার্স্ট টাইমার যারা আছো তারা তো ওই সময় এইচএসসি নিয়ে ব্যস্ত থাকবা, সো তোমরা তো নিশ্চয়ই ক্লাস টাস করবা না, এটা খুবই স্বাভাবিক, তাই না? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের জিনিসগুলো। এটা অনেকেই জানে না, তাদেরকে একটু জানায় দিও। অনেক সময় দেখবে যে টেলিগ্রামে অনেকে মেসেজ দেয় যে আগের ক্লাসগুলো কোথায়, তো একটু কষ্ট করে বইলো যে কভার ফটোর নিচে ফিচার্ড একটা লেখা আছে, ওখানে ক্লিক করে পোস্টগুলো স্ক্রল করলেই 3-4টা পোস্ট আসবে, সবগুলো পোস্ট দেখলেই তুমি সব পেয়ে যাবা। এইটুকু একটু বইলো। অনেক সময় হয় যে টেলিগ্রামে ধরো সারাদিন তো আমাদের অনেক কাজ থাকে, আমরা তো তোমাদেরকে নিয়ে অনেক পরিশ্রম করতেছি, প্রশ্ন বানাইতেছি, অনেক কিছু ক্লাস নিতেছি, ঠিক আছে, অনেক কিছু কন্টেন্ট বানাইতেছি। সো দেখা যায় কি আমরা সবসময় আমরা নিজেরাই হয়তো বা তোমার টেলিগ্রামে থাকতে পারি না। সো তোমাদেরই দেখবা যে কোনো বন্ধু বা বান্ধবী হচ্ছে এরকম একটা হয়তো টেলিগ্রামে মেসেজ দিছে যে সে নতুন জয়েন হয়েছে, ও বুঝতেছে না যে আগের ক্লাসগুলো কোথায় পাবে। এটা কিন্তু হয়, এটা একটা কমন প্রশ্ন থাকে। সো তোমরা যদি একটু তখন দেখো, একটু কষ্ট করে ওকে একটা মেসেজ দিলা, মেসেজ দিতে তো আসলে আর 5-10 সেকেন্ডের বেশি লাগে না, বাট তোমার একটা মেসেজের কারণে আলটিমেটলি তার একটু উপকার হইলো। সো মানুষের উপকার করা তো ভালো, তাহলে মানুষের দেখবে যে দোয়া পাবা। আর অ্যাডমিশন লাইফটা হচ্ছে এমন একটা লাইফ, এই যে অ্যাডমিশন সিজনটা, বুঝছো, এখানে স্বার্থপর হয়ে আসলে লাভ নাই। কারণ অ্যাডমিশন সিজনে তুমি শুধুমাত্র তোমার পরিশ্রম দিয়েই সবকিছু হবে না। পরিশ্রম দিয়ে যদি 90% হয়, তোমার
অবশ্যই 5% হইলেও তোমার ভাগ্য লাগবে, এবং সেই ভাগ্যটা আল্লাহ তাআলা তোমাকে কখন ফেভার করবেন, দেখা যাবে যে উনি দেখবেন যে আচ্ছা ও তো মানুষের উপকার করতেছে, ভালো কাজ করতেছে, তখন কিন্তু আল্লাহ তাআলা রহমত থাকে তোমার উপর। আর সেই জায়গায় ধরো তুমি হিংসা করতেছো, একজন একটা উপকার চাচ্ছে, কথার কথা বলতেছি, তুমি চাইলেই তারে একটু হেল্প করতে পারো, তোমার কাছে মনে হলো দূর বাধ্য দরকার নেই, ওরে হেল্প করলো যদি আমার থেকে আগায় যায়, এরকম মানে সংকীর্ণ চিন্তা করলে আমি দেখছি যে নর্মালি মানুষের রেজাল্ট বা ওভারঅল বলো যে আসলে ভালো হয় না লাইফে। আমি যখন ছোট ছিলাম, আমি কলেজে থাকার সময় বা স্কুলে থাকার সময় হচ্ছে আমার যদি কেউ নোট চাইতো, আমি সবাইরে হচ্ছে নোট দিতাম, কারণ আমি এইভাবে চিন্তা করতাম যে আমার নোট পড়া যদি কেউ আমার থেকে ভালো করে, ঠিক আছে, সেটা তো ওর ক্রেডিট। আসলে আমি একটা নোট নিজে বানাইছি, নিজে বানায় ভাই, নিজে কষ্ট করে বানায় যদি আমি ভালো না করতে পারি, আর আমার নোটটা জাস্ট একটা মানুষ দেখে যদি সে আমার থেকে ভালো করে, অফকোর্স সে ডিজার্ভ করে, তার মানে সে অবশ্যই ট্যালেন্টেড, সেই লেভেলে ট্যালেন্টেড যে অন্যের বানানো নোটটা সে নিয়ে ফার্স্ট হয়ে গেছে, কথার কথা। আর আমি সেই নোটটা আমি নিজে বসে বসে এত সময় দেওয়া বানাইছি, এত কিছু করছি, আমি কিছুই করতে পারি না, আমি এভাবে চিন্তা করতাম। কিন্তু আমি দেখছি যে অনেক মানুষ উল্টা চিন্তা করে যে আমার নোটটা দিব, ও পয়রা ভালো করবে। শুনো, ভালো কারো কাছে হারতে কখনো লাইফে অপমানজনক না। তুমি তোমার থেকে যদি বেটার কারো কাছে যদি লাইফে কখনো হেরে যাও, মনে করবে এটাও এক ধরনের সম্মান, কারণ সে ডিজার্ভ করে, সে তোমার থেকে হচ্ছে বেটার। আমি ভেবে চিন্তা করতাম যে আমার নোট বানাইছি, আমি এই নোটটা বানাইতে আমাকে অনেক সময় দিতে হয়েছে, সেটা বানাইছি, কষ্ট করে ক্লাস করছি, এত কিছু করে আমি নোট বানাইছি। আমি যদি সেই নোটটা দিয়ে ভালো না করতে পারি, আমার কোনো একটা ফ্রেন্ড খেলে আমার থেকে ধরো একদিনের জন্য নোট নিছে, নোট নিয়ে সে ওইটা কি পড়ছে সে আমার থেকে ভালো করে ফেললো, তার মানে ডেফিনেটলি সে আমার থেকে বেটার। তো তার কাছে আমার হারতে কোনো সমস্যা ছিল না, বরং এটাই দরকার, একজন আরেকজনকে শেয়ার করা। আজকে তাকে আমি একটা নোট শেয়ার করতেছি, কালকে হয়তো আমার বিপদের সময় সে আমাকে শেয়ার করবে। ব্যাপারটা তো এইরকমই, মানে মানুষের যে ব্যবহারগুলো, এটা আসলে কি, তুমি মানুষের সাথে যেরকম ব্যবহার করবা, তুমিও ঠিক সেই রকম ব্যবহারটাই তুমি রিটার্ন পাবা, ঠিক আছে। তুমি যদি মানুষের সাথে অনেক ভালো ব্যবহার করো, তুমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভালো রিটার্ন পাওয়া। 2-4 এক্সেপশন থাকবে যে তুমি ভালো ব্যবহার করার পরও তোমার সাথে উল্টাপাল্টা করতেছে, এটা সব জায়গায় থাকবে, বাট ওভারঅল ইন দ্য লং টার্ম বা ধরো ইন দ্য মিন টাইম যদি চিন্তা করো, মোটামুটি তুমি ভালো ব্যবহার পাবা। বাট তুমি যদি মানুষের সাথে হিংসা বিদ্বেষ করো, তুমি জীবনও ভালো ব্যবহার পাবা না, ঠিক আছে, এটা মাথায় রাখবা। আর অলওয়েজ মাথায় রাখবা যে আরেকজনকে হেল্প করলে যদি সে তোমার থেকে ভালো করে, এর মানে এটা না যে তোমার হেল্পের কারণে সে আসলে ভালো করছে, সে এমনিতেও এটা ডিজার্ভ করতো অ্যাকচুয়ালি, ঠিক আছে। এটা একটু মাথায় রেখে হেল্প করবা। হেল্প করতে আসলে লাইফে কখনোই করা লাগে না। একজনকে হেল্প করলে দেখবা যে তোমাদেরও কিন্তু উপকার হয়, অনেক সময় পড়া প্র্যাকটিস হয়। দেখবা তোমাদের স্কুলের অনেক ফ্রেন্ড, কলেজের অনেক ফ্রেন্ড দেখবা তোমার কাছ থেকে পড়া বুঝতে চাচ্ছে, অনেক সময় হইতেই পারে যে আচ্ছা আমি তো এই জিনিসটা বুঝতেছি না, একটু আমারে বল। অনেকে চিন্তা করে ধুর ওরে বলবো, দরকার নাই। কিন্তু তুমি যদি ওরে বলো, তুমি চিন্তা করো যে তোমার কিন্তু একজনকে পড়ানো হচ্ছে, একজনকে পড়াইলে সেই টপিকটা আরো বেশি ক্লিয়ার হয়। এটা কি জানো? এটা করতে পারো চাইলে, যে তুমি একটা টপিক পড়ে তোমার একটা ফ্রেন্ডকে এটা বোঝানোর চেষ্টা করো। জাস্ট একটা, মানে আমি বলতেছি না যেটা করা লাগবে, জাস্ট একটা মানে নমুনা আর কি, যদি কেউ দেখতে চাও, তুমি একটা জিনিস ভালো মতো বুঝে পড়ে তোমার ফ্রেন্ডকে বুঝাও, দেখবো এটা তোমার ফ্রেন্ডে বুঝাইলে তোমারও মাথার মধ্যে এটা গেঁথে গেছে। কারণ তুমি একটা জিনিস পড়ছো, বুঝছো, আরেকজনকে বুঝাইছো, দেখবা সেই জিনিসটা তুমি আর ভুলতেছো না। সেই জন্য যারা টিচার, যারা আসলে যারা পড়াশোনা করায়, ওরা দেখবা যে বাংলাদেশের যত চাকরি পরীক্ষা আছে, বিসিএস পরীক্ষা বলা হয়, যত কিছু বলা হয়, দেখবা সেখানে টিচাররা কিন্তু আসলে ভালো করে। কেন ভালো করে? কারণ একটা টিচার সে শুধু নিজে পড়ে না, সে স্টুডেন্টদেরকে পড়াচ্ছে, অনেক কিছু করাচ্ছে। যেমন আমি তোমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি যা যা পড়াইছি, অনেক কিছু এই বছর আমাদের বিসিএস পরীক্ষায় আসছে। ন্যানো পার্টিকেল নিয়ে প্রশ্ন আসছে, যেটা আমরা তোমাদেরকে পড়াবো। কেমিস্ট্রির ওই যে অর্থনৈতিক রসায়ন একটা চ্যাপ্টার আছে না, অর্থনৈতিক রসায়নের শেষের দিকে হচ্ছে তোমার ন্যানো পার্টিকেল নিয়ে একটা কথা বলা আছে, সেখান থেকে প্রশ্ন আসছে এবার বিসিএস এ। সো আমি তোমাদেরকে এটা প্রত্যেক বছরই পড়াই, এই জন্য আমার জন্য এগুলো অ্যান্সার করাটা একবার ইজি হয়েছে, কারণ আমি তো এগুলো পারি, তোমাদেরকে আমি পড়াই সারা বছর, এগুলো থেকে প্রশ্ন আসছে। এই জন্য দেখবা যে কোনো পরীক্ষাতেও আসলে এই টিচাররাই ভালো করে। এই জন্য টিচার বলতে যারা এরকম বিভিন্ন স্টুডেন্ট পড়ায় বা এই লাইনে যারা পড়ালেখা করে, ওরা দেখবা বেশি ভালো করে, কারণ ওরা প্র্যাকটিসের মধ্যে থাকে। তুমি একটা অঙ্ক মনে করো স্টুডেন্টদেরকে পড়াচ্ছ বছরের পর বছর, দেখবে সেই অঙ্ক তুমি একবারে মাস্টার হয়ে গেছো, অঙ্ক তুমি আর ভুল করতেছো না, ঠিক আছে। এরকম আর কি ব্যাপার, বুঝছো? এটা সুবিধা। আমার অনেক ফ্রেন্ড আছে মেডিকেলে, যারা আসলে এইভাবে মনে করো যে ওইভাবে হয়তো পড়ায় না, সবাই তো আসলে সেম না, ওরা হয়তো এইভাবে পড়ায় না। আমি আমার এই ফ্রেন্ডদেরকে দেখছি এবার বিসিএস ওদের অনেক সমস্যা হয়েছে। কেন সমস্যা হয়েছে? কারণ ওই যে কাউকে পড়ায় নাই, এই জন্য ওরা হচ্ছে ধরো সায়েন্সের সাবজেক্ট, তারপরে হচ্ছে ম্যাথ, এগুলো ভুলে গেছে। কারণ না পড়াইলে তুমি যত ট্যালেন্টেড, যত ব্রিলিয়ান্টই হও না কেন, তুমি ভুলে যাবা, কারণ মেডিকেলে তো কোনো ম্যাথ নাই। সো তুমি যদি কাউরে ম্যাথ না পড়াও, তোমার ম্যাথ হচ্ছে মনে থাকবে না, প্র্যাকটিস না করতে করতে তুমি ভুলে যাবা, সূত্র ভুলে যাবা, প্র্যাকটিস না করতে করতে, ঠিক আছে। তারপরে হচ্ছে ধরো সায়েন্সের জিনিসগুলো, ফিজিক্স, কেমিস্ট্রি তো আর মেডিকেলে কাজে লাগে না, সত্যি কথা। সো তুমি যদি কাউরে না পড়াও, এই 5-6 বছর পরে আমার সেই ফ্রেন্ডগুলো বিসিএস দিয়ে দেখতেছে যে এখন তাদের ফিজিক্স, কেমিস্ট্রি অনেক কঠিন লাগতেছে, কারণ তারা অনেকদিন ধরে পড়ায় নাই। তো এই জিনিসটার জন্য তারা একটু পিছিয়ে গেছে এই বছর, ঠিক আছে। এই জন্য পড়ানোটা খারাপ না,
তুমি পড়াইলে সেটা লাইফের কোনো না কোনো সময় কাজে লাগে, বুঝছো? আচ্ছা, এবার আসো ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের হলো প্রথম সূত্র। তাহলে ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্র। আচ্ছা, এখানে একটা চমৎকার কথা আছে। ফ্যারাডে আসলে কি জানো, এটা হচ্ছে আমার বন্ধু ছিল এককালে, ওর নাম ছিল ফরিদ, বুঝছো? ওর নাম ছিল হচ্ছে ফরিদ। তো সে ছোটবেলায় হচ্ছে আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু ছিল, কিন্তু পরবর্তীতে সে আমেরিকা চলে গেছে, বুঝছো? আমেরিকা চলে যেয়ে এখন সে দেখছে যে মানুষকে পরিচয় দিচ্ছে, হাই আই এম ফরিদ। এখন দেখছে যে সে ফরিদ বললে কেউ তারা পাত্তা দিচ্ছে না। সে চিন্তা করলো, না তাহলে ফরিদ রাখা যাবে না, ফরিদ নামটা জানি কেমন কেমন বাঙালি বাঙালি শোনায়। তো আমেরিকায় যে বাঙালি বাঙালি নাম বললে কেউ পাত্তা দিচ্ছে না, তো তাকে জাতে উঠতে হবে। তো জাতে উঠার জন্য সে তখন তার নামটাকে পাল্টায় কি করে ফেললো, ফরিদ থেকে সে হয়ে গেল ফ্যারাডে, ঠিক আছে? তো তারপর থেকে সে পরিচয় দেওয়া শুরু করলো, হাই আই এম ফ্যারাডে। তারপর থেকে সে একটু পাত্তা পাওয়া শুরু করলো। তো আমার বন্ধু যে ফরিদ, ঠিক আছে, সে হচ্ছে অনেক চালাক একটা পার্সন ছিল। সে একটা সূত্র আবিষ্কার করছে যে তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ চলাচলকালে আয়ন দ্বারা হচ্ছে তোমার জারণ বিজারণ ঘটে। তাহলে তড়িৎ বিশ্লেষ্য যৌগটি হচ্ছে উপাদানে বিশ্লেষিত হয়, এরূপ পরিবর্তনকে তড়িৎ বিশ্লেষণ বলে। তাহলে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ফ্যারাডের বেশ কিছু সূত্র আছে। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণ এটা একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়াতে হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ চলাচলকালে হচ্ছে তোমার আয়নদ্বয়ের জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে তড়িৎ বিশ্লেষ্য যে যৌগটা সেটা তার উপাদানে বিশ্লেষিত হয়। এই পরিবর্তনটাকে তোমার বলা হয় তড়িৎ বিশ্লেষণ। আচ্ছা, ওরা কি বোঝানোর চেষ্টা করছে চলো আমরা দেখি। আমরা এটা আসলে অলরেডি বুঝায় ফেলছি। দেখো, আমরা একটু আগে তোমাদেরকে পড়াইছিলাম যে ধরো সোডিয়াম ক্লোরাইড, আমি যখন সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে বিদ্যুৎ চালনা করব, বাইরে থেকে ব্যাটারির মাধ্যমে যদি সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যদি বিদ্যুৎ দেই, তাহলে কি হবে? সোডিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হচ্ছে, ক্লোরাইড আয়ন ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিনে কনভার্ট হচ্ছে। যদি আমি 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করলে এটা হচ্ছে ক্লোরিন অণুতে কনভার্ট হচ্ছে। তার মানে জিনিসটা কি হইলো দেখো, জিনিসটা ছিল সোডিয়াম ক্লোরাইড। তাহলে সেই সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের মধ্যে যখন আমি বিদ্যুৎ চালনা করছি, দেখো তাদের ধনাত্মক এবং ঋণাত্মক আয়নগুলা ইলেকট্রন গ্রহণ এবং বর্জনের মাধ্যমে, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে তারা কিন্তু তাদের উপাদানে পরিণত হয়েছে। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড কি দিয়ে তৈরি? সোডিয়াম দিয়ে তৈরি, ক্লোরিন দিয়ে তৈরি। দেখো আলটিমেটলি তড়িৎ বিশ্লেষণের সময় তারা কিন্তু জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে, দেখো সোডিয়াম ক্লোরাইড ভেঙে তোমার আলটিমেটলি আমি সমতাকরণ করে দিচ্ছি, সোডিয়াম ক্লোরাইড ভেঙে আলটিমেটলি দেখো সেটা আলটিমেটলি সোডিয়াম এবং ক্লোরিনে কনভার্ট হয়েছে। অর্থাৎ এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা তার উপাদানে পরিণত হয়েছে। কারণ সোডিয়াম ক্লোরাইড কোন কোন উপাদান দিয়ে তৈরি? সোডিয়াম দিয়ে তৈরি, ক্লোরিন দিয়ে তৈরি। এই জন্য দেখো তড়িৎ বিশ্লেষণের পরে এই সোডিয়াম ক্লোরাইড যৌগটা দেখো তার উপাদানে বিশ্লিষ্ট হয়েছে। আর এই উপাদানে বিশ্লিষ্ট হওয়ার সময় ইলেকট্রন গ্রহণ বা বর্জন করছে, মানে জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। এই জন্য এই পুরো প্রক্রিয়াটাকে তোমার বলা হয় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। এটাই বলা হয়েছে যে তাহলে তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ চলাচলকালে আয়নগুলার জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা, যেমন সোডিয়াম ক্লোরাইডটা, এই ক্ষেত্রে তার উপাদানে পরিণত হয়েছে। উপাদান বলতে সোডিয়ামে পরিণত হয়েছে আর ক্লোরিনে পরিণত হয়েছে। তাহলে এরূপ পরিবর্তনটাকেই আমরা বলতেছি তড়িৎ বিশ্লেষণ বলতেছি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এগুলো একটু দেখবা। এখন আসা হচ্ছে ফরিদের প্রথম সূত্রে চলে আসি। তাহলে ফরিদের প্রথম সূত্রে বলছে যে তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎ দ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ, অর্থাৎ কোনো তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের পরিমাণের হচ্ছে তোমার সমানুপাতিক। আচ্ছা, এই সূত্রটা একটু বোঝার জন্য আমাদেরকে হালকা করে হচ্ছে একটা বেসিক জিনিস লাগবে। দেখো, একটু একটা জিনিস হচ্ছে বুঝতে হবে। ধরো আমি এই যে বাইরে থেকে ব্যাটারির মাধ্যমে কি করতেছি? বিদ্যুৎ সাপ্লাই করতেছি। এখন তোমরা কিন্তু জানো যে ব্যাটারির বড় দাগটা হচ্ছে পজিটিভ, ব্যাটারির ছোট দাগটা হচ্ছে নেগেটিভ। তাহলে এটা যদি পজিটিভ হয় তাহলে এই দণ্ডটাও পজিটিভ হবে, আবার এটা নেগেটিভ হলে এই দণ্ডটাও নেগেটিভ হবে। এখন দেখো, এই দণ্ড যদি পজিটিভ হয়, পজিটিভ সারা জীবন কাকে আকর্ষণ করে? নেগেটিভকে আকর্ষণ করে। তার মানে নেগেটিভ যে অ্যানায়নগুলা সেই দণ্ডের কাছে চলে আসবে। তাহলে এই দণ্ডটা অ্যানায়নকে আকর্ষণ করতেছে, এই জন্য এই দণ্ডটাকে নাম দেওয়া হয়েছে অ্যানোড। বুঝতে পারছো? অ্যানায়নকে আকর্ষণ করে, এই জন্য এটারে অ্যানোড বলে। আবার দেখো, এখানে যে নেগেটিভ যে দণ্ডটা, তাহলে সে নিজে নেগেটিভ। তাহলে নেগেটিভ কাকে আকর্ষণ করে? নেগেটিভ কিন্তু সারা জীবন হচ্ছে পজিটিভকে আকর্ষণ করে। তাহলে পজিটিভ মানে কি? এটা হচ্ছে ক্যাটায়ন। তার মানে নেগেটিভ দণ্ডটা পজিটিভ ক্যাটায়নকে আকর্ষণ করতেছে। সো ক্যাটায়নকে আকর্ষণ করতেছে, এই জন্য এই দণ্ডটার নাম দেওয়া হয়েছে ক্যাথোড। বুঝতে পারছো? তাহলে অ্যানোড ক্যাথোড নামটা কিভাবে দিছে? আই হোপ ক্লিয়ার। যে এই দণ্ডটা নিজে নেগেটিভ,
তাহলে যে নিজে নেগেটিভ সে পজিটিভ ক্যাটায়নকে আকর্ষণ করতেছে, তো ক্যাটায়নকে আকর্ষণ করতেছে, এই জন্য এই দণ্ডটা হচ্ছে ক্যাথোড। আবার দেখো এই দণ্ডটা নিজে পজিটিভ, তাহলে নিজে পজিটিভ বলে সে নেগেটিভ অ্যানায়নকে আকর্ষণ করতেছে, এই জন্য অ্যানায়নকে আকর্ষণ করার কারণে তার নাম হচ্ছে অ্যানোড হয়ে গেছে। ঠিক আছে, এখন একটা কথা অলওয়েজ মাথায় রাখবা, তড়িৎ বিশ্লেষণের সময় অলওয়েজ মাথায় রাখবা, অ্যানোডে জারণ হয়, ক্যাথোডে বিজারণ হয়। এই জিনিসটা একটু মুখস্থ রাখতে হবে, যে কোনো ক্ষেত্রেই মনে রাখবা অ্যানোডে জারণ হয়, ক্যাথোডে বিজারণ হয়। ঠিক আছে, অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ হয়। এটা মনে রাখবা কিভাবে? আজা, আজা দিয়ে মনে রাখবা। ঠিক আছে, আজা, ওই যে হিন্দিতে অনেক সময় বলি না, তু আজা মে দেখ লেতা হু তুঝকো, ঠিক আছে, এরকম আর কি, আজা। তাহলে এইভাবে মনে রাখবা, আতে অ্যানোড, জতে জারণ, মানে অ্যানোডে সবসময় জারণ হবে, ক্যাথোডে বিজারণ হবে। এটা সারা জীবন মাথায় রাখতে হবে। তাহলে অ্যানোডে যদি জারণ হয়, কিভাবে জারণ হবে? তাহলে এই যে অ্যানায়নটা, এই অ্যানায়নটা হচ্ছে অ্যানোডে আসবে, এসে সে জারিত হবে। জারিত হওয়া মানে কি? অলওয়েজ মনে রাখবা, জারণ মানে ছাড়ন, মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া। তাহলে দেখো ক্লোরাইড আয়ন, একটা ইলেকট্রন সেখানে বেশি আছে, Cl মাইনাস মানে কি? মাইনাস মানে একটা ইলেকট্রন বেশি আছে। তাহলে দেখো সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে ক্লোরিনে কনভার্ট হচ্ছে। এরকম দুইটা ক্লোরাইড আয়ন দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিনের একটা অণুতে কনভার্ট হচ্ছে। তাহলে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে মানে জারিত হচ্ছে, কারণ জারণ মানে ছাড়ন, ছেড়ে দেওয়া। তাহলে অ্যানোডে এরকম ভাবে জারণ হয়। আর ক্যাথোডে কি হয়? ক্যাথোডে বিজারণ হয়। তাহলে এই ক্যাটায়নটা হচ্ছে ক্যাথোডে যাবে, যে দেখো সেই ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে কনভার্ট হচ্ছে। তাহলে ইলেকট্রন গ্রহণ করতেছে, ফলে এখানে বিজারণ হচ্ছে। তাহলে ক্যাথোডে বিজারণ হচ্ছে, অ্যানোডে জারণ হচ্ছে। আচ্ছা, এখন বলো তো এই জারণ বিজারণ বিক্রিয়া কেন সংগঠিত হচ্ছে? এটা সংগঠিত হওয়ার কারণ হচ্ছে, দেখো বাইরে থেকে আমি ব্যাটারির মাধ্যমে আসলে কি করতেছি? তড়িৎ সরবরাহ করতেছি। তাহলে এই যে বাইরে থেকে ব্যাটারির মাধ্যমে আমি তড়িৎ সরবরাহ করতেছি, সেই তড়িৎ শক্তিটাই এখানে আসলে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে অ্যানোডে জারণ করতেছে, ক্যাথোডে বিজারণ করে তোমার হচ্ছে অ্যানোডের গায়ে তোমার হচ্ছে সোডিয়াম ধাতু জমা হচ্ছে, আর ক্যাথোডের গায়ে তোমার হচ্ছে ক্লোরিন গ্যাস জমা হচ্ছে। বুঝতে পারছো? কারণ তুমি তো বুঝতেছো যে এই ক্লোরাইড মাইনাস সে অ্যানোডের কাছে যে সে ক্লোরিন গ্যাসে কনভার্ট হচ্ছে, তাহলে অ্যানোডের গায়ে হচ্ছে তোমার ক্লোরিন গ্যাস জমা হচ্ছে। আর ক্যাথোডের কাছে এই ক্যাটায়ন যাচ্ছে, ক্যাটায়ন যে সে ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হয়ে সে ক্যাথোডের গায়ে জমা হচ্ছে। বুঝতে পারছো? ব্যাপারটা আসলে এরকম। তার মানে এই ক্ষেত্রে অ্যানোডের গায়ে ক্লোরিন জমা হচ্ছে আর ক্যাথোডের গায়ে সোডিয়াম ধাতু জমা হচ্ছে। তাহলে এটা কেমনে জমা হচ্ছে? দেখো, বাইরে থেকে আমি বিদ্যুৎ সরবরাহ করতেছি, তাহলে সেই বিদ্যুৎ শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, হয়ে সেখানে অ্যানোডে জারণ বিক্রিয়া হচ্ছে, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হয়ে আলটিমেটলি হচ্ছে অ্যানোডের গায়ে ক্লোরিন গ্যাস জমা হচ্ছে, ক্যাথোডের গায়ে হচ্ছে তোমার সোডিয়াম ধাতু জমা হচ্ছে। তাহলে বলো তো, এই যে তড়িৎদ্বার, তাহলে সেই তড়িৎদ্বারে কি পরিমাণ তাহলে ধাতু জমা হবে? তাহলে সেটা ডিপেন্ড করতেছে আসলে কিসের উপর? বাইরে থেকে আমি কতটুকু বিদ্যুৎ দিচ্ছি তার উপর ডিপেন্ড করতেছে। কেন? কারণ বাইরে থেকে আমি যত বেশি বিদ্যুৎ দিব, তত বেশি বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে তত বেশি বেশি রাসায়নিক বিক্রিয়া করে তত বেশি বেশি কিন্তু আসলে অ্যানোড বা ক্যাথোডের গায়ে জমা হবে, তাই না? তার মানে অ্যানোড বা ক্যাথোডের গায়ে বেশি জমা হওয়া মানে কি? বেশি বেশি রাসায়নিক বিক্রিয়া হয়েছে। আর বেশি বেশি রাসায়নিক বিক্রিয়া হয়েছে, তাহলে এই শক্তিটা কোত্থেকে আসছে? বেশি বেশি বিদ্যুৎ শক্তি থেকে আসছে। তার মানে আমি বাইরে থেকে যত বেশি বিদ্যুৎ শক্তি দিব, তত বেশি বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে তত বেশি বিক্রিয়া হচ্ছে, ফলে তত বেশি হচ্ছে অ্যানোড বা ক্যাথোডের গায়ে বস্তু জমা হচ্ছে। তার মানে অ্যানোড বা ক্যাথোডের গায়ে যে বস্তু জমা হচ্ছে সেটা আসলে নির্ভর করতেছে বিদ্যুতের উপর। বিদ্যুৎ বেশি দিলে বিক্রিয়া বেশি হচ্ছে, বেশি জমা হচ্ছে। তাহলে এটার সাথে এটার সম্পর্ক কি? সমানুপাতিক। বিদ্যুৎ কম দিলে বিক্রিয়া কম হচ্ছে, ফলে কম কম পদার্থ জমা হবে। তার মানে জমা হওয়া পদার্থের পরিমাণ আসলে কি? বাইরে থেকে প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক। এটাই হচ্ছে আমার বন্ধু ফরিদ বলছে আসলে। বুঝছো? তাহলে আমি ধরে নিচ্ছি, তাহলে তড়িৎ বিশ্লেষণের সময় এই জন্য বলছে যে কোনো তড়িৎদ্বারে সংগঠিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ, অর্থাৎ কোনো তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ তাহলে প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। বিদ্যুৎ বেশি দিলে বেশি বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে বেশি বেশি বিক্রিয়া করবে, ফলে বেশি বেশি পদার্থ জমা হবে। তাহলে জমা হওয়া পদার্থের পরিমাণ আসলে প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। এখন ধরে নাও যে জমা হওয়া পদার্থের পরিমাণ যদি W হয়, আর যদি তুমি এখানে কিউ পরিমাণ যদি বিদ্যুৎ চার্জ দাও, তাহলে W সমানুপাতিক কিউ। ওই যে জমা হওয়া পদার্থের পরিমাণ হচ্ছে তোমার বিদ্যুতের সমানুপাতিক, তাহলে W সমানুপাতিক কিউ, তাহলে W ইজিক্যাল টু হচ্ছে জেড কিউ। আচ্ছা, সমানুপাতিক চিহ্নটাকে যদি আমরা পরবর্তীতে তুলে দেই, তাহলে এখানে একটা ধ্রুবক আসবে, যে ধ্রুবকটাকে হচ্ছে জেড বলে।
আবার কিউ ইজ ইকুয়াল টু আইটি লেখা যায়, মনে আছে নিশ্চয়ই যে কিউ ইজ ইকুয়াল টু আইটি লেখা যায়, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড কিউ, বা আমরা কিউ এর জায়গায় আইটি লিখলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আইটি। ঠিক আছে, এটা হচ্ছে একটা সূত্র। আচ্ছা, এখন আসো এখানে জেড কে কি বলা হয়। এখানে জেড কে তোমার একটা টার্ম আছে, জেড কে তোমার বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়। তাহলে এই জেডটাকে তোমার বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ঠিক আছে, আচ্ছা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জিনিসটা কি চলো আমরা একটু দেখি। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড কিউ আসছে। দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু যেহেতু জেড কিউ আসছে, ধরো ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমি জেড লিখতে পারি। কখন লিখতে পারি? যখন কিউ হচ্ছে তোমার 1 কুলম। লেখা যায়, দেখো তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড কিউ। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড কিউ হইলে ধরো এখন কিউ কি চার্জ, তাহলে চার্জ যদি কোনো কারণে 1 কুলম হয়, চার্জ যদি কোনো কারণে 1 কুলম হয়, তখন দেখো ডাব্লিউ কে আমরা কি বলতে পারি? জেড বলতে পারি, কারণ তখন ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড হয়ে যায়। কখন ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড হয়ে যায়? যখন কিউ এর মান হচ্ছে 1 কুলম হয়। তাহলে এখান থেকে আমরা একটা সংজ্ঞা দিতে পারি যে তড়িৎ বিশ্লেষণের সময় তাহলে 1 কুলম চার্জ প্রবাহিত করলে তড়িৎ দ্বারে যেই পরিমাণ পদার্থ জমা হয় সেই পরিমাণ পদার্থকেই তখন জেড বলে, অর্থাৎ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। আরেকবার বলি, তড়িৎ বিশ্লেষণের সময় যদি আমি 1 কুলম চার্জ প্রবাহিত করি তাহলে তড়িৎ দ্বারে যেই পরিমাণ ডাব্লিউ জমা হয়, মানে তড়িৎ দ্বারে যেই পরিমাণ পদার্থ জমা হয় সেই জমা হওয়া পদার্থকেই আমরা জেড বলতেছি, কারণ ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড। এটাই আসলে কাহিনী। তাহলে তড়িৎ বিশ্লেষণের সময় 1 কুলম বিদ্যুৎ প্রবাহের ফলে তাহলে পদার্থটা যতটুকু অ্যানোড বা ক্যাথোডে হচ্ছে জমা হয় সেটাকেই আমরা আসলে জেড বলি বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলি। এটাই হচ্ছে সংজ্ঞা, পারা যাবে। তাহলে এখন দুইটা জিনিসের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মানটা একটু মনে রাখতে হবে, পরীক্ষা অনেক বেশি আসে। একটা হচ্ছে সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান, আর একটা হচ্ছে হাইড্রোজেনের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান। এই মানগুলো একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এগুলো একটু পড়তে হবে। এখন এটা কেমনে মনে রাখবা? দেখো, সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে দশমিকের পরে 2টা শূন্য, দশমিকের পরে 2টা শূন্য, 3টা 1, তারপরে 8। আর হাইড্রোজেনের ক্ষেত্রে দশমিকের পরে 4টা শূন্য, 4টা শূন্য, 10447, এমনি মনে রাখবা যে সিলভারের ক্ষেত্রে দশমিকের পরে 2টা শূন্য, 3টা 1, তারপরে 8। আর হাইড্রোজেনের ক্ষেত্রে দশমিকের পরে 2 এর দ্বিগুণ মানে 4টা শূন্য, তারপরে হচ্ছে 10447, এরকম। এবার আসো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কর বা জেড, জেড এর একক কি? জেড এর একক হচ্ছে গ্রাম পার কুলম। কেমনে গ্রাম পার কুলম? দেখো, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু যদি জেড কিউ হয় তাহলে জেড ইজ ইকুয়াল টু কি? ডাব্লিউ বাই কিউ। তাহলে জেড ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। তাহলে ডাব্লিউ হচ্ছে গ্রাম ভর আর কিউ হচ্ছে কুলম, তাহলে গ্রাম পার কুলম। এই জন্য তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক হচ্ছে গ্রাম পার কুলম। এখন আসো হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এর সাথে হচ্ছে গ্রাম রাসায়নিক তুল্য ভরের একটা সম্পর্ক আছে, এটা একটু মাথায় রাখবা। তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এর সাথে হচ্ছে তোমার গ্রাম রাসায়নিক তুল্য ভরের হলো একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে যদি আমরা 96,500 দিয়ে গুণ করি, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে যদি আমরা 96,500 দিয়ে গুণ করি তাহলে গ্রাম রাসায়নিক তুল্য ভর পাবো। এটা একটু মনে রাখবা। তাহলে কোনো কিছুর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে 96,500 দিয়ে গুণ করলে গ্রাম রাসায়নিক তুল্য ভর পাওয়া যায়, ঠিক আছে? তাহলে এগুলো পারা যাবে। এখন আসো হচ্ছে তোমাদেরকে একটু 96,500 এটার ব্যাখ্যাটা বলি। যে এই যে আমরা একটু আগে বললাম যে 1 ফ্যারাডে, এটা হচ্ছে 96,500 কুলম্ব। এটা কোত্থেকে আসছে? 1 ফ্যারাডে ইজ ইকুয়াল টু 96,500 কুলম্ব। এটা আসছে হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জকে। আচ্ছা বলো তো একটা ইলেকট্রনের চার্জ কত? তোমাকে যদি পরীক্ষায় বলা হয় যে একটা ইলেকট্রনের চার্জ, একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে তোমার কত বলো তো? 96,500 কুলম্ব। একটা ইলেকট্রনের একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে তোমার 96,500 না, 1.60। আমি যদি অ্যাকুরেটলি মান নেই, যদি অ্যাকুরেট মান নেই তাহলে একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম। যদি অ্যাকুরেট মান নেই, আমরা নর্মালি হচ্ছে 1.6 ইউজ করি, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 ইউজ করি, ঠিক আছে? আচ্ছা তাহলে একটা ইলেকট্রনের চার্জ যদি এত হয় তাহলে বলো তো 1 মোল ইলেকট্রনের চার্জ কত? বলো তো 1 মোল ইলেকট্রনের চার্জ। এখন তুমি একটু চিন্তা করো, 1 মোল ইলেকট্রন মানে কতগুলো ইলেকট্রন? অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন না, যে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে 23। তাহলে 1 মোল ইলেকট্রনের চার্জ বা অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের চার্জ, এটা ইজ ইকুয়াল টু কত? ঐকিক নিয়ম, এটাকে এটা দিয়ে গুণ করো। দেখো এটাকে এটা দিয়ে গুণ করলে আমি একটু ক্যালকুলেশন দেখি দেখো কত আসে। আচ্ছা দেখো 96,488 আসে,
এই 96,428 এটাকে আমরা প্রায় একটা রাউন্ড ফিগারে নিয়ে যাই। 428 এটা কোনো রাউন্ড ফিগার না, তাহলে এটা আমরা 96,500 লিখি, কাছাকাছি যেহেতু, তাহলে 96,500 লিখি, তাহলে 96,500 কুলম্ব এমনি আসছে। তার মানে 1 মোল ইলেকট্রনের চার্জ বা অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের চার্জকেই আসলে আমরা 96,500 কুলম্ব বলি। তার মানে এই যে বারবার আমরা 96,500 কুলম্ব বলতেছি, এটা আসলে 1 মোল ইলেকট্রনের চার্জকে বলতেছি। আর এই 1 মোল ইলেকট্রনের চার্জকেই আমরা হচ্ছে নাম দিছি আমার বন্ধু ফরিদের নাম অনুযায়ী 1 ফ্যারাডে। তার মানে 1 ফ্যারাডে ইজ ইকুয়াল টু 96,500 কুলম্ব। ঠিক আছে, তাহলে এইটুকু জিনিস তোমাদের আই হোপ পারা দরকার। তাহলে কি কঠিন লাগতেছে? তাহলে 1 ফ্যারাডে ইজ ইকুয়াল টু কত হবে? 96,500 কুলম্ব। আর জিনিসটা কি তাহলে? জিনিসটা হইলো তাহলে 1 মোল ইলেকট্রনের চার্জকে আমরা 1 ফ্যারাডে বলতেছি বা 96,500 বলতেছি। অ্যাকচুয়ালি এটা 96,500 আসে না, একটু কাছাকাছি মান আসে, 488, 490 এরকম আসে। আমরা একটু মানে রাউন্ড ফিগার করার জন্য 96,500 আসলে ইউজ করা হয়। তাহলে 1 ফ্যারাডে ইজ ইকুয়াল টু 96,500, যেটা হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জকে বলা হয়। ঠিক আছে, তাহলে পারা যাবে। ওকে, এখন আসো তোমাদেরকে এখান থেকে কিছু বেসিক জিনিস পড়াই, যে এই বেসিক জিনিসগুলো হচ্ছে আমরা পড়াবো, এইগুলো একটু তোমাদের একটু লাগবে। আচ্ছা, তার আগে আমরা একটু ফ্যারাডের সূত্রের প্রযোজ্যতা এবং সীমাবদ্ধতাটা নিয়ে একটু আলোচনা করি, যে কখন কখন ফ্যারাডের সূত্র প্রযোজ্য হয় আর কখন কখন হচ্ছে তোমার একটু ঝামেলা হয়। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে এখন একটু দেখো, তাহলে কখন কখন এটা প্রযোজ্য হয়, তাহলে আমরা একটু দেখি। প্রযোজ্যতা আর হচ্ছে তোমার সীমাবদ্ধতা। তাহলে প্রযোজ্যতাটা হচ্ছে ফার্স্টে ফ্যারাডের যে সূত্রটা, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে ও গলিত তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। তার মানে ফ্যারাডের সূত্র হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, এটা মাথায় রাখবা। সেকেন্ড জিনিসটা হচ্ছে ফ্যারাডের সূত্রের উপর চাপ এবং দ্রবণের ঘনমাত্রার কোনো প্রভাব নেই, শুধুমাত্র তাপের প্রভাব আছে। ঠিক আছে, এই দুটো জিনিস মনে রাখবা। তার মানে চাপ এবং ঘনমাত্রার কোনো প্রভাব নাই, শুধু তাপের প্রভাব আছে। এটা হচ্ছে প্রযোজ্যতা। আর সীমাবদ্ধতা কি? সীমাবদ্ধতাটা হচ্ছে ফ্যারাডের সূত্র শুধু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রেই যে আমরা বলছিলাম কুলম্বের সূত্র আর হচ্ছে ওহমের সূত্র, এগুলো হচ্ছে প্রযোজ্য। ঠিক আছে, আবার যেসব ক্ষেত্রে শতভাগ তড়িৎ বিশ্লেষ্য পদ্ধতিতে তড়িৎ প্রবাহিত হয়, মানে 100% যদি তড়িৎ বিশ্লেষ্য পদ্ধতিতে তোমার তড়িৎ প্রবাহিত হয়, তাহলে সেসব ক্ষেত্রেই হচ্ছে ফ্যারাডের সূত্র শতভাগ প্রযোজ্য। ঠিক আছে, আর কোনো তড়িৎ বিশ্লেষ্যে যদি একসাথে একাধিক জারণ বিজারণ হয়, মানে একসাথে একটা জারণ বিজারণ না হয়ে যদি একসাথে একাধিক জারণ বিজারণ হয়, তাহলে ফ্যারাডের সূত্রের গণনার ক্ষেত্রে ত্রুটি ঘটবে। তার মানে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থে যদি একসাথে একের বেশি জারণ বিজারণ হয়, সেই ক্ষেত্রে ফ্যারাডের সূত্র কিন্তু ঠিকমতো রেজাল্ট দিবে না, এটা একটু মাথায় রাখতে হবে। তার মানে একসাথে একটাই জারণ বিজারণ বিক্রিয়া হইতে হবে, তাহলে সে রেজাল্টটা ঠিকমতো দিতে পারবে। ঠিক আছে, আর ফ্যারাডের সূত্র শুধু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে তোমরা একটা কথায় মাথায় রাখবা যে তড়িৎ বিশ্লেষ্য হলেই ফ্যারাডের সূত্র, তড়িৎ বিশ্লেষ্য বাদে অন্য যে কোনো সূত্র হোক সেখানে ফ্যারাডের সূত্র কাজ করবে না, এটুকু মাথায় রাখলেই হবে। ওকে, এখন আসো হচ্ছে এখান থেকে একটু বুঝার আছে, একটু হালকা করে বুঝার আছে। দেখো দেখো একটু বুঝার আছে। দেখো সিলভার, দেখো সিলভার প্লাস, দেখো সে একটা ইলেকট্রন গ্রহণ করে সে একটা সিলভারে কনভার্ট হয়। তাহলে আমারে বলো তো, দুইটা সিলভার প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে দুইটা সিলভারে কনভার্ট হয়, তাহলে ঠিক তেমনি ভাবে 1 মোল সিলভার আয়ন 1 মোল ইলেকট্রনের সমপরিমাণ চার্জ গ্রহণ করে 1 মোল সিলভার ধাতুতে কনভার্ট হয়। তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি যে 1 মোল সিলভার ধাতু পাওয়ার জন্য আমাদের আসলে 1 মোল ইলেকট্রনের চার্জ দরকার। আর 1 মোল ইলেকট্রনের চার্জকে আমরা 1 ফ্যারাডে বলি। দ্যাট মিন্স 1 ফ্যারাডে যদি আমি বিদ্যুৎ প্রবাহ করি, 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে আমি এখানে তড়িৎ বিশ্লেষণের সময় 1 মোল সিলভার পাবো, 1 মোল সিলভার পাবো। সেইম ভাবে তাহলে আমারে বলো তো, ঠিক আছে, তাহলে দেখো এই যে এই জিনিসটাই বলা হয়েছে। তাহলে 1 মোল ইলেকট্রনের মোট চার্জ হলো 96,500 কুলম্ব। এই পরিমাণ বিদ্যুৎ চার্জকে 1 ফ্যারাডে চার্জ বলা হয় এবং একে F দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে 1 ফ্যারাডে ইজ ইকুয়াল টু 96,500 কুলম্ব বিদ্যুৎ চার্জ। তার মানে 1 মোল সিলভার উৎপাদনের জন্য তড়িৎ বিশ্লেষণের সময় আমাদের 1 ফ্যারাডে বিদ্যুৎ চার্জ হচ্ছে প্রয়োজন। ঠিক আছে, তাহলে পারা যাবে। আচ্ছা, তো এইটুকু জিনিস আমরা বুঝছি। আচ্ছা, ফ্যারাডের সূত্রের তাৎপর্য, আচ্ছা তাৎপর্যগুলো দরকার নেই, আমি তোমাদেরকে আরেকটা হালকা করে একটা জিনিস বুঝাই, একটু এটা কাজে লাগবে হালকা করে। তাহলে এইটুকু তো বুঝছি। এখন আসো তাহলে বলো তো সোডিয়ামের ক্ষেত্রে তাহলে কি? দেখো সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে একটা সোডিয়ামে কনভার্ট হয়। তাহলে এইভাবে আমরা বলতে পারি না যে 1 মোল সোডিয়াম প্লাস তাহলে 1 মোল ইলেকট্রন গ্রহণ করে তাহলে
1 মোল সোডিয়াম ধাতুতে পরিণত হয়। তার মানে তড়িৎ বিশ্লেষণের সময় 1 মোল সোডিয়াম ধাতু পাওয়ার জন্য আমাদের 1 মোল ইলেকট্রনের চার্জ লাগে, তাই না? আর 1 মোল ইলেকট্রনের চার্জকেই তোমার বলা হয় 1 ফ্যারাডে। তার মানে 1 ফ্যারাডে চার্জ দিলে তুমি 1 মোল সোডিয়াম ধাতু পাবা তড়িৎ বিশ্লেষণের সময়। এবার তুমি একটু চিন্তা করো, এটা ক্যালসিয়ামের ক্ষেত্রে চিন্তা করো, তাহলে ক্যালসিয়াম 2+, দেখো তো তাহলে সে 2টা ইলেকট্রন গ্রহণ করলে সে কিসে কনভার্ট হচ্ছে? ক্যালসিয়ামে কনভার্ট হচ্ছে। তাহলে এবার একটু এটার ক্ষেত্রে চিন্তা করো যে দেখো তাহলে একটা ক্যালসিয়াম 2+, 2টা ইলেকট্রন গ্রহণ করে একটা ক্যালসিয়াম ধাতুতে পরিণত হয়। তাহলে সেইভাবে যদি আমরা চিন্তা করি যে 1 মোল ক্যালসিয়াম 2+, তার মানে হলো 2 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল ক্যালসিয়াম ধাতুতে পরিণত হচ্ছে। তার মানে 1 মোল ক্যালসিয়াম পাওয়ার জন্য আমাদের এখানে 2 মোল ইলেকট্রনের চার্জ দরকার। আর 2 মোল ইলেকট্রনের চার্জ মানে কি? তাহলে 2 ফ্যারাডে। তার মানে 2 ফ্যারাডে চার্জ প্রবাহ করলে আমরা তড়িৎ বিশ্লেষণের সময় 1 মোল ক্যালসিয়াম পাই। তাহলে কি বেসিকগুলো বুঝতেছো? পরীক্ষায় কিন্তু এভাবে আসবে যে 1 মোল ক্যালসিয়াম পাওয়ার জন্য তড়িৎ বিশ্লেষণের সময় কত ফ্যারাডের চার্জ দরকার? অ্যান্সার হচ্ছে 2 ফ্যারাডে। এগুলো কিন্তু সরাসরি মেডিকেলের প্রশ্ন আসবে, এগুলো একটু না বুঝলে কিন্তু অ্যান্সার করতে পারবো না। সেমভাবে দেখো অ্যালুমিনিয়াম 3+, 3টা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়ামে কনভার্ট হয়। তাহলে বুঝতেই পারতেছো যে 1 মোল অ্যালুমিনিয়াম 3+, 3 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম ধাতুতে কনভার্ট হচ্ছে। তার মানে 1 মোল অ্যালুমিনিয়াম পাওয়ার জন্য তোমার হচ্ছে 3 মোল কি লাগতেছে? 3 মোল ইলেকট্রনের চার্জ লাগতেছে, তার মানে 3 ফ্যারাডে। তাহলে 3 ফ্যারাডের মাধ্যমে আমরা কি পাচ্ছি? 1 মোল অ্যালুমিনিয়াম পাচ্ছি। বুঝা গেছে? তাহলে 3 ফ্যারাডের মাধ্যমে আমরা হচ্ছে 1 মোল কি পাচ্ছি? অ্যালুমিনিয়াম পাচ্ছি। তাহলে কি পারবা? ওকে, এখান থেকে আরেকটা বেসিক আছে, বলো তো 1 মোল অ্যালুমিনিয়াম মানে কতটুকু অ্যালুমিনিয়াম? অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর আমরা কিন্তু জানি যে মোল 1 মোল মানে কি আসলে পারমাণবিক ভর বা আণবিক ভর বোঝায়। এখন ধাতুর ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবা যে ধাতুর ক্ষেত্রে নরমালি ওদের একটা পরমাণু একটা অণুর মতো আচরণ করে, ঠিক আছে? তাহলে ধাতুর ক্ষেত্রে একটা সিঙ্গেল পরমাণু একটা সিঙ্গেল অণুর মতো আচরণ করে। এই জন্য ধাতুর পারমাণবিক ভর আর আণবিক ভর সেম ধাতুর ক্ষেত্রে। যেমন অ্যালুমিনিয়ামের একটা পরমাণুই কিন্তু অ্যালুমিনিয়ামের একটা অণু হিসেবেও আচরণ করতে পারে, ঠিক আছে? এই জন্য ধাতুর ক্ষেত্রে পারমাণবিক ভর বা আণবিক ভর হচ্ছে সেম। তাহলে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর বা আণবিক ভর তুমি যাই বলো সেটা হলো 27। এই জন্য 1 মোল অ্যালুমিনিয়াম মানে কতটুকু অ্যালুমিনিয়াম বলো তো? 27 গ্রাম অ্যালুমিনিয়াম। এটা তো আমরা বেসিক পড়ছি, জানি তো আমরা যে 1 মোল মানে তাহলে পারমাণবিক ভর বোঝায়। তাহলে 1 মোল অ্যালুমিনিয়াম মানে হচ্ছে 27 গ্রাম অ্যালুমিনিয়াম। তার মানে 27 গ্রাম অ্যালুমিনিয়াম পাওয়ার জন্য তোমাকে 3 ফ্যারাডে হচ্ছে বিদ্যুৎ দিতে হবে, ঠিক আছে? সেম ভাবে তুমি চিন্তা করো 1 মোল ক্যালসিয়াম মানে আসলে 40 গ্রাম ক্যালসিয়াম, কারণ ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 40। তাহলে 40 গ্রাম ক্যালসিয়াম পাওয়ার জন্য তোমাকে 2 ফ্যারাডে পরিমাণ চার্জ সরবরাহ করতে হবে। আবার 1 মোল সোডিয়াম মানে হলো 23 গ্রাম সোডিয়াম, তার মানে 23 গ্রাম সোডিয়াম পাওয়ার জন্য তোমাকে হচ্ছে 1 ফ্যারাডে চার্জ দিতে হবে। তাহলে এই বেসিকগুলো একটু মাথায় রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? তাহলে এগুলা পারলে এখন আসো ফ্যারাডের সূত্রের তাৎপর্য। এগুলা কিছুই লাগবে না, খালি 2-1টা জিনিস পড়বা, এলা জাস্ট রিডিং দিবা, বুঝছো? একবার ইজি জিনিস। খালি এখান থেকে একটা জিনিস মনে রাখবা, ফ্যারাডের সূত্রের মাধ্যমে হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জ বের করতে পারছে। এটাই আসলে একটা কাহিনী, ঠিক আছে? 1 মোল ইলেকট্রনের চার্জ বের করতে পারছে, যে এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে আসলে। দেখো এই যে এটা তো এখন বুঝাই দিলাম যে সিলভার প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে একটা সিলভার হয়, তার মানে 1 ফ্যারাডে চার্জ দিলে 1 মোল সিলভার পাওয়া যায়। আবার কপার 2+, যেহেতু এটা 2+, তাহলে এখানে 2 মোল ইলেকট্রন লাগে, তাহলে 2 ফ্যারাডে চার্জ দিলে 1 মোল কপার পাওয়া যায়। সেম ভাবে দেখো ক্রোমিয়াম 3+, এইমাত্র পড়াইছি, তাহলে 3 মোল ইলেকট্রন লাগতেছে, তার মানে 3 ফ্যারাডের চার্জ দিলে তুমি 1 মোল ক্রোমিয়াম পাবা। ব্যাপারটা হচ্ছে এরকম। তার মানে এই যে দেখো এখান থেকে ওর একটা সূত্র বের করছে, সূত্রটা একবারে ইজি। তাহলে 1 মোল একক ধনাত্মক আয়ন থাকলে, তাহলে 1 মোল একক ধনাত্মক আয়নকে বিজারিত করতে তাহলে 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন, নিজেই বুঝতেছো। তারপরে 1 মোল দ্বি ধনাত্মক আয়নকে অর্থাৎ 2+ কে বিজারিত করতে 2 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন, আমরা পড়াইছি। 1 মোল 3 ধনাত্মক আয়নকে বিজারিত করতে 3 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন। দেখো এই যে 1 মোল একক ধনাত্মক আয়নকে বিজারিত করতে 1 ফ্যারাডে বিদ্যুৎ লাগে। দেখো 1 মোল দ্বি ধনাত্মক আয়নকে বিজারিত করতে 2 ফ্যারাডে বিদ্যুৎ লাগে। 1 মোল 3 ধনাত্মক আয়নকে বিজারিত করতে 3 ফ্যারাডে বিদ্যুৎ লাগে। এটাই আর কি বলছে ওরা, ঠিক আছে? এক্সাম্পল এগুলো কিন্তু আসে এমসিকিউতে। ব্যাস, তাহলে হচ্ছে পড়বা, এগুলো আর কিছু লাগবে না, এগুলো হাবিজাবি লাগবে না। 1 মোল ইলেকট্রনের চার্জটাকে এই যে 1 ফ্যারাডে বলা হয়,
এই লাইনগুলো পরীক্ষায় বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় চলে আসে এগুলা। এখন আসো হচ্ছে ফ্যারাডের সূত্র দিয়ে হচ্ছে তোমার হয়তো কিছু টঙ্ক আসতে পারে, ছোটখাটো কিছু অঙ্ক। এখন ছোটখাটো কিছু অঙ্ক আমি তোমাকে বলি আসলে কেমনে আসবে, খুব সিম্পল। সরাসরি তোমাকে এইভাবে বলবে যে বলতো ক্রোমিয়ামের পারমাণবিক ভর কত। ক্রোমিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 52। চলো তোমাদেরকে আমরা একটা অঙ্ক দিই। ধরো মেডিকেল ভর্তি পরীক্ষায় সরাসরি এরকম প্রশ্ন আসবে, কারণ ফ্যারাডের সূত্রের যে ম্যাথগুলা, এগুলার ম্যাথগুলা দেখবা যে নর্মালি ক্যালকুলেটর ছাড়া সলভ করা যায় না। সো ম্যাথগুলা যেহেতু ক্যালকুলেটর ছাড়া সলভ করা যায় না, এই জন্য এখান থেকে খুব একটা ম্যাথ আসে না, কিন্তু আসলে দুই একটা চালাকি করে ম্যাথ দিতে পারে, যেটা হচ্ছে খুব চমৎকার আর কি টপিক। দেখো তোমাকে হঠাৎ করে পরীক্ষায় বলতে পারে যে 52 গ্রাম ক্রোমিয়াম পাওয়ার জন্য কত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে। ধরো পরীক্ষায় বললো বা বলে দিল যে 52 গ্রাম ক্রোমিয়াম পাওয়ার জন্য তড়িৎ দ্বারে কি পরিমাণ বিদ্যুৎ চার্জ সরবরাহ করতে হবে। ধরো এরকম একটা প্রশ্ন দিয়ে দিল, তুমি তো বলবা যে ভাইয়া তো বলছে, আল্লাহ ভাইয়া তো বলছিল যে এখান থেকে কোনো ম্যাথ আসে না, পরীক্ষায় ধরো একটা ম্যাথ দিয়ে দিছে ভুল করে, ধরো ভুল করে একটা ম্যাথ দিয়ে দিছে, তাহলে দিলে এরকম টাইপের ম্যাথ দিবে। এখন সমস্যাটা হয়েছে তুমি ভাবতেছো যে এটা মনে হয় পারা যাবে না, এটা আসলে পারা যাবে। দেখো একটু বুদ্ধি খাটাও। ক্রোমিয়ামের পারমাণবিক ভর কত? 52। তাহলে ক্রোমিয়ামের পারমাণবিক ভর যেহেতু 52, তার মানে 52 গ্রাম ক্রোমিয়াম মানে আসলে হচ্ছে 1 মোল ক্রোমিয়াম। তার মানে আসলে প্রশ্নে ওরা জানতে চাইছে, খুব ট্রিকি একটা প্রশ্ন, এটা কিন্তু খুব ট্রিকি প্রশ্ন। এমনিতে খুব সহজ, কনসেপ্ট ক্লিয়ার থাকলে খুব সহজ, যে 52 গ্রাম ক্রোমিয়াম পাওয়ার জন্য তড়িৎ দ্বারে কি পরিমাণ বিদ্যুৎ চার্জ সরবরাহ করতে হবে। ঠিক আছে, তাহলে তুমি তো ভাবতেছো এটা করা যাবে না, আসলে করা যাবে। দেখো ক্রোমিয়ামের পারমাণবিক ভর হলো 52, তাহলে 52 গ্রাম ক্রোমিয়াম মানে আসলে ওরা 1 মোল ক্রোমিয়ামের জন্য কি পরিমাণ চার্জ লাগবে সেটা জানতে চাইছে। বাকিটা তো খুবই ইজি। দেখো ক্রোমিয়াম হচ্ছে 3+ হয় নরমালি, তাহলে 3+, তাহলে ওর 3 মোল ইলেকট্রন লাগবে। তাহলে এখান থেকে তুমি সহজেই বুঝতে পারতেছো যে 1 মোল ক্রোমিয়াম বা 52 গ্রাম ক্রোমিয়াম পাওয়ার জন্য তোমাকে হচ্ছে 3 মোল ইলেকট্রন লাগতেছে, তার মানে 3 ফ্যারাডে লাগবে। তাহলে অ্যান্সার হচ্ছে 3 ফ্যারাডে, অথবা তাহলে অ্যান্সার হচ্ছে 3 ফ্যারাডে, অথবা প্রশ্নে দেখবে এরকম থাকবে 3 × 96,500 থাকতে পারে, 3 × 96,500 কুলম থাকতে পারে। তাহলে অ্যান্সার হচ্ছে 3 ফ্যারাডে অথবা 3 × 96,500 কুলম। এই দুইটার যে কোনো একটা দেখবা যে অপশনে থাকবে, এটাই হচ্ছে অ্যান্সার। এইরকম চালাকি করতে পারে। তারপরে আয়রন, আয়রনের পারমাণবিক ভর কত বলো? আয়রনের পারমাণবিক ভর হচ্ছে 55.85, বা এটাকে অনেক সময় 56 ইউজ করি আমরা, 56 ইউজ করি। তাহলে পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসতে পারে যে 56 গ্রাম লোহা পাওয়ার জন্য কতটুকু তোমার চার্জ দরকার, করতে পারবা না? খুব ইজি। ঠিক আছে, আয়রনের ক্ষেত্রে তুমি নরমালি ধরে নিবা Fe2+, আয়রনের ক্ষেত্রে Fe2+টা ধরে নিবা নরমালি। ঠিক আছে, তাহলে পারা যাবে। হ্যাঁ, এইভাবে তুমি চিন্তা করবা। ঠিক আছে, যেমন তোমাকে পরীক্ষায় বলতে পারে 23 গ্রাম সোডিয়াম, 23 গ্রাম সোডিয়ামের জন্য কত ফ্যারাডে চার্জ লাগবে। তো 23 গ্রাম সোডিয়াম মানে তো বুঝতেই পারতেছো 1 মোল সোডিয়াম, তো এর জন্য কত লাগবে? সোডিয়াম তো +1, সোডিয়াম হচ্ছে +1, তার মানে 1 ফ্যারাডে লাগবে। 1 ফ্যারাডে বা 96,500, তাহলে 500 কুলম। ঠিক আছে, একবারে ইজি। তাহলে এইগুলো পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, এইগুলো আসলে ভাই পারা উচিত। তো এগুলো তো কনসেপ্টের ম্যাথ, এগুলো তো কোনো ম্যাথ না, আসলে কনসেপ্ট। যার কনসেপ্ট ক্লিয়ার সেইগুলো খুব সহজেই পারবে। ঠিক আছে, এগুলো পারা যাবে। আচ্ছা, এখন একটা ছোট্ট কথা, জাস্ট একটা ছোট্ট কথা বলি। তোমরা যখন মেডিকেল ভর্তি পরীক্ষায় যখন প্রশ্ন দাগাবা, খালি একটা জিনিস খেয়াল রাখো, যে মান দাগানোর সময় অবশ্যই তোমরা একক দেখে দাগাবা। অনেকে ভুল করে, অনেকে দেখবা এটা দাগায় ফেলছে 3 × 96,500, সে খুশিতে দাগায় ফেলছে, দেখলো তারপরে এখানে অপশনে আছে ফ্যারাডে। তাহলে একক দেখে দাগাইতে হবে। একক ছাড়া কিন্তু কখনো মেডিকেল ভর্তি পরীক্ষায় মান দাগাবা না, এটা আমি বারবার বলতেছি। মেডিকেল ভর্তি পরীক্ষায় স্যাররা অনেক চালাক, স্যাররা মান ঠিক দিবে, একক দিবে ভুল রেখা। এই জন্য একক দেখে দাগাবা। 3 × 96,500 এটা কখন? যখন একক হচ্ছে কুলম, তো কুলম হইলে এটা অ্যান্সার, কিন্তু 3 ফ্যারাডে কিন্তু, তো একক দেখে দাগাবা। ঠিক আছে, আচ্ছা আজান দিচ্ছে, হ্যাঁ আমরা একটু আজানের পরে কন্টিনিউ করি, 1 মিনিটের ব্রেক নেই, আমরা একটু আজানের পরে কন্টিনিউ করছি। ঠিক আছে,
ওকে, তো যেটা বলতেছিলাম আমরা যে একক দেখে দাগাবা, ঠিক আছে? এটা শুধু ফিজিক্সে মানে কেমিস্ট্রিতে না, ফিজিক্সেও বা যে কোনো জায়গায়, বায়োলজিতেও কিছু কিছু মান আছে দেখবে একক সহ দাগাবা। মেডিকেল ভর্তি পরীক্ষায় এই জিনিসটা খুব ভুল হয় যে তোমরা তাড়াহুড়া করতে যে, শুনো আমি সবসময় একটা কথা বলি যে এইটা হইলে একবারে মনে করো মায়ের, সবাইরে মায়ের। প্রশ্ন পড়ার সময় কিন্তু কোনো তাড়াহুড়া নাই। দুনিয়ায় তুমি যত কাজে তাড়াহুড়া করো না কেন, প্রশ্ন পড়ার সময় এবং উত্তর দাগানোর সময় কোনো তাড়াহুড়া করবা না। কারণ তুমি তাড়াহুড়া করতে যায় ভাই, 2 সেকেন্ড বাঁচাইতে যায় তুমি হচ্ছে একটা ভুল অ্যান্সার করে দিয়ে আসলা, তাহলে তোমার তো মার্কস বাড়লোই না, উল্টা আরো 0.25 মার্কস কিন্তু কাটা গেল, নেগেটিভ খেয়ে গেলা। তাহলে এটা কোনো দরকার আছে? অনেক স্টুডেন্টদেরকে দেখি পরীক্ষা হলে ভাই সে খুব তাড়াহুড়া করে, দরকার কি? তুমি ঠান্ডা মাথায় ভালো মতো প্রশ্ন পড়ে তুমি দাগাও, বিশ্বাস করো তুমি তারপরও হচ্ছে তোমার পরীক্ষায় হাতে সময় থাকবে। একটা কথা মাথায় রাখবা, তুমি যদি প্রশ্ন পারলে কখনোই হচ্ছে তোমার পরীক্ষায় টাইম লাগে না। পারলে ঠিকই সময়ের মধ্যেই সব করা যায়। সময় লাগে কার বেশি? যে মনে করো কিছুই পারে না, ও মনে করো 2টা 4টা 5টা পারে আর কিচ্ছু পারে না, ওরে চিন্তা করে করে সব দাগানো লাগতেছে আন্দাজে, ওর জন্য পরীক্ষায় 1 ঘন্টা টাইম থাকে না। আদারওয়াইজ পরীক্ষায়, মেডিকেল ভর্তি পরীক্ষায় যে 1 ঘন্টা সময় দেয় সেটা যথেষ্ট থেকেও বেশি, আমি মনে করি যে যথেষ্ট বা যথেষ্ট থেকেও বেশি। আসলে জাস্ট তোমার যদি অ্যান্সারগুলো জানা থাকে এটা যথেষ্ট থেকেও বেশি। তো তুমি ঠান্ডা মাথায় যদি দাগাও, তারপরও দেখবে যে তোমার 1 ঘন্টার মধ্যে সুন্দর করে তুমি সব দাগায় আসতে পারতেছো। এই জন্য তাড়াহুড়া করা যাবে না। আর আমরা তো প্রচুর পরীক্ষা নিচ্ছি, সেই পরীক্ষাগুলো তো তুমি তোমার টাইমগুলোকে কমায় নিয়ে আসবা, যে অল্প সময়ের মধ্যে কত সুন্দর করে ঠান্ডা মাথায় রেখে পরীক্ষা দেওয়া যায়, বুঝতে পারছো? কিন্তু পরীক্ষার হলে প্রশ্ন পড়ার সময় আর অ্যান্সার দাগানোর সময় কোনো তাড়াহুড়া করবা না, কারণ এটা জায়গায় করতে গেলেই তুমি ধরা খেয়ে যাবা। দেখা যাবে তুমি প্রশ্ন ঠিক মতো পড়ো নাই, তাড়াহুড়া করছো, যে প্রশ্নের শেষে একটা নয় আছে বা না আছে তুমি খেয়ালই করো নাই, তুমি ভুল দাগায় আসছো। অথবা তুমি প্রশ্ন পড়ছো বাট অ্যান্সার করার সময় যে একক ছিল, একক না দেখেই তুমি 3 × 96,500 দাগায় আসছো, তারপরে তুমি দেখলে যেটার পাশে হচ্ছে ফ্যারাডে লেখা, তাহলে জিনিসটা কিন্তু ভুল হয়ে গেল। আবার অনেক সময় এরকম হয় যে তাড়াহুড়া করে দাগানোর সময় 5 নম্বরের প্রশ্নের উত্তর তুমি দাগাইছো হচ্ছে 6 নম্বরে, যে এই যে ভুল হয়ে গেল, সিরিয়াল ভুল হয়ে গেল। এই জিনিসগুলো হয়, এই জন্য এগুলো একমাত্র হয় যারা বেশি তাড়াহুড়া করে। তো তুমি ঠান্ডা মাথায় প্রশ্ন পড়বা, অপশন দেখবা, উত্তরপত্রের নম্বর মিলায় সুন্দর করে দাগাবা, যত সময় লাগুক। বিশ্বাস করো তোমার যদি উত্তর জানা থাকে তুমি 1 ঘন্টার মধ্যেই সুন্দর করে পরীক্ষা দিয়ে আসতে পারবা। তোমার তো কেউ বলে নাই যে ভাই 1 ঘন্টার মধ্যে তুমি 30 মিনিটে সব শেষ করে বাকি 30 মিনিট তুমি ঘুমাও পরীক্ষার হলে, তা তো কেউ বলে নাই। তুমি 1 ঘন্টা প্রপারলি কাজে লাগাও। একটা ভালো স্টুডেন্ট, আমি সবসময় বিশ্বাস করি যে ভালো স্টুডেন্ট বা যে সিরিয়াস স্টুডেন্ট, আসলে ভালো স্টুডেন্টও না, যে সিরিয়াস স্টুডেন্ট, তাকে 1 ঘন্টা সময় দেওয়া হইলে, যেহেতু এটা একটা কম্পিটিশনমূলক পরীক্ষা, লাইফের এত বড় একটা পরীক্ষা, সে অবশ্যই প্রত্যেকটা মিনিট সে কাজে লাগাবে। আমি কখনোই বিশ্বাস করবো না যে কোনো একটা সিরিয়াস স্টুডেন্ট সে মাত্র 20 মিনিট পরীক্ষা দিয়ে ভাই বাকি 40 মিনিট সে বসে ছিল, এটা কখনোই হবে না। একটা সিরিয়াস স্টুডেন্ট 1 ঘন্টা সময় দিলে সে 1 ঘন্টা সময় কাজে লাগাবে, তাহলে 2 ঘন্টা সময় দিলে সে 2 ঘন্টা সময় কাজে লাগাবে। যারা জীবন নিয়ে সিরিয়াস না বা পরীক্ষা নিয়ে সিরিয়াস না, তারাই হয়তো একমাত্র দেখবা যে 1 ঘন্টার পরীক্ষা 25-30 মিনিটে দাগায় উড়াধুরা উল্টাপাল্টা যা খুশি দ্রুত প্রশ্ন না পড়েই বা প্রশ্ন অর্ধেক করে দাগায় ফেলছে, তাড়াহুড়া করছে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। তাড়াহুড়া কখনোই পরীক্ষার হলে তোমার রেজাল্ট ভালো আনবে না, বরং এটা তোমার ক্ষতি করবে। এই জন্য ঠান্ডা মাথায় প্রশ্ন পড়বা, শেষে নয় আছে নাকি না আছে দেখবা, দরকার পড়লে হচ্ছে প্রশ্নটা কতটুকু পর্যন্ত পড়বা, এই প্রশ্নবোধক চিহ্ন পর্যন্ত পড়বা। কারণ তুমি চিন্তা করো, প্রশ্নবোধক চিহ্নের পরে কিন্তু আর প্রশ্ন থাকে না, যত প্রশ্নই থাকুক সেটা কিন্তু প্রশ্নবোধক চিহ্নের আগে থাকে, তাই না? তো প্রশ্নবোধক চিহ্নের আগে ভালো মতো দেখবা যে না আছে নাকি না নাই, এটা একটু দেখবা। তাহলে প্রশ্নবোধক চিহ্ন পর্যন্ত ভালো মতো পড়বা, তারপরে অপশনগুলা ভালো মতো দেখবা, অপশনের হচ্ছে ইগুলা দেখবা, ঠিক আছে, মানে অপশন এককগুলা দেখবা, দেখা তারপরে দাগানোর সময় আবার খেয়াল রাখবা যে তুমি কত নম্বর প্রশ্ন কত নম্বরটায় দাগাচ্ছ। এই জিনিসগুলো একটু খেয়াল রাখলে কিন্তু পরীক্ষাটা অনেক ভালো হয়। বুঝা গেছে? ক্লিয়ার? তাড়াহুড়া করার কিছু নাই। তোমার এমনিতেই দেখবা যে অ্যান্সার জানা থাকলে তোমার এমনিতেই দ্রুতই পরীক্ষা হচ্ছে, পরীক্ষার সময় লাগে না। ধরো বাংলাদেশের রাজধানীর নাম কি, এটা প্রশ্ন পড়লেই তোমার মাথায় চলে আসতেছে ঢাকা। সো তুমি অপশনের মধ্যে দেখলা যে আচ্ছা হ্যাঁ ঢাকা আছে, হ্যাঁ ঠিক আছে ঢাকাই, ব্যাস তুমি সুন্দর করে দাগায় ফেললা, ব্যাস ইজি। বুঝছো? মানে প্রশ্ন উত্তর জানা থাকলে সময় লাগে না, কিন্তু তাড়াহুড়া করা যাবে না। বাংলাদেশের রাজধানীর নাম কি, হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি দাগাইতে যে দেখবা যে তুমি 5 নম্বরে 8 নম্বরে দাগাইছো, এই তো ধরা হয়ে গেছো। বুঝছো? এই জিনিসগুলো মাথায় রাখবা। কিছু টিপস এন্ড ট্রিক্স আছে পরীক্ষার হলে, যেটা এখন সামনে থেকে আমি আরো বেশি বেশি বলবো, কারণ যত পরীক্ষার দিন কাছে আসবে আমরা তোমাদেরকে পরীক্ষার হলে কি করতে হবে, পরীক্ষার হলের 1 ঘন্টা কিভাবে প্রশ্ন দাগাইতে হবে, কোন স্ট্র্যাটেজিতে দাগাইতে হবে, এগুলো নিয়ে তোমাদেরকে আস্তে আস্তে আমরা আরো বেশি বলবো। ঠিক আছে? এইচএসসি এমসিকিউ আসতেছে, সেগুলো নিয়ে আমরা তোমাদেরকে বলবো বা বলতেছি, এগুলো মাথায় রাখবা। নট অনলি মেডিকেল পরীক্ষা, এটা সব জায়গাতেই কিন্তু এইচএসসি এমসিকিউ দিবা সামনে, এমসিকিউ দাগানোর সময় কিন্তু এটা খেয়াল রাখবা যে ভাই তাড়াহুড়া করা যাবে না। তুমি আগে প্রশ্নটা পড়ো,
এই প্রশ্নবোধক চিহ্ন পর্যন্ত পড়ো, কি বলছে সেটা বুঝে অপশন দেখে সুন্দর করে হচ্ছে দাগাও। আর দাগানোর সময় অবশ্যই হচ্ছে নম্বর দেখে দাগাবা। প্রত্যেকবারই দেখা যায় যে দাগানোর সময় হচ্ছে 10 নম্বরটা 11 নম্বরে দাগায় অনেকে, এগুলো কিন্তু ভুল হয়। আর অপশন দেখার সময় একটু খেয়াল রাখবা যে এককগুলা, বিশেষ করে যেগুলোর মান আছে, মানের পাশে যদি একক থাকে ভাই, এককটি একটু দাগানোর আগে একবার দেখে নিও যে তোমার অ্যান্সার তোমার মুখস্থ আছে, বুঝলাম, দেখা গেল যে স্যাররা এত বোকা না, স্যাররা ইচ্ছা করে দেখবা যে এককগুলা উল্টাপাল্টা করে দেয়, যে তোমার অ্যান্সার হচ্ছে 2 মিটার, স্যাররা দেখবা যে 2 সেন্টিমিটার দিয়ে রাখছে, তুমি খেয়ালও করো নাই, 2 দাগায় দিয়ে আসছো, তারপরে দেখলে এটা সেন্টিমিটার, এ তো ধরা খেয়ে গেল। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষার হলে খুব কমন মিস্টেক্স। আর একটা পারা জিনিস ভুল করলে আসলে অনেক খারাপ লাগে। এরকম যখন একটা পারা জিনিস দেখবা যে পরীক্ষার হলেই 1-2টা ভুল করছো তাড়াহুড়ার কারণে, দেখবা তোমার পরীক্ষার হলে তোমার আত্মবিশ্বাস একবারে লো হয়ে যাবে। তোমার কাছে মনে হবে যে আমি পারা জিনিসে 1-2টা ভুল দাগাইছি। তখন দেখবা বাকি পরীক্ষাটা, মানে পরীক্ষার বাকি সময়টা তোমার ভালো যাবে না, মাথা গরম হয়ে যাবে দেখবা। ঠিক আছে, এই জন্য একটু ঠান্ডা মাথায় একটু ধীর স্থির ভাবে হচ্ছে প্রশ্ন পড়ে দাগাইতে হয়। আমি সবসময় একটা কথা বলি, প্রশ্ন পড়লে কখনো সময় যায় না, প্রশ্ন ভালো মতো পড়ে ভালো মতো দাগাইলে কখনোই টাইম যায় না। ঠিক আছে, আমি যে বললাম 1 ঘন্টা প্রপারলি কাজে লাগবে, এত ধৈর্য তাড়াহুড়া কেন, ধৈর্য ধরতে হবে। মেডিকেল পরীক্ষা না শুধু, যেমন এই যে আমরা যে মেডিবস এক্সাম নিছি সেখানেও দেখছি অনেক স্টুডেন্ট ভাই 10 মিনিটে পরীক্ষা দিছে, আমি ধরলাম। এখন অনেকে আমার সাথে পরবর্তীতে তর্কাতর্কি শুরু করছে, না ভাই আমি অনেক জেনুইনলি পরীক্ষা দিছি। এখন একটা ছোট্ট ইনসিডেন্ট বলি, যে অনেকে বলতেছে ভাই আমি অনেক জেনুইনলি পরীক্ষা দিছি হ্যান ত্যান। হয়তো হতে পারে, আমি স্বীকার করলাম বা মেনে নিলাম যে হয়তো 2-1 জেনুইনলি পরীক্ষা দিছে, বাট আমাদের এখানে হয়তো বা বাদ পড়ে গেছে সামহাও আমরা যখন স্ক্রুটিনি করছি। কিন্তু আমারও একটা পাল্টা প্রশ্ন আছে, আমি আমার লাইফে কখনো কোনো সিরিয়াস স্টুডেন্টকে সময়ের আগে কখনো অ্যান্সার সাবমিট করতে দেখি নাই, কারণ এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা। তো 35 মিনিট তোমাকে আমি সময় দিছি, তুমি কেন আমারে 20 মিনিট অ্যান্সার করে দাগায় দিয়ে আসবে? তোমার সময়ের কি এত মূল্য? মানে এখন আমার কেউ বললো না যে ভাইয়া আমি বাকি 15 মিনিটও পড়াশোনা করছি, না, তোমরা লাইফে বহুত টাইম এমনিতেই নষ্ট করো। তোমরা যারা স্টুডেন্ট আছো তাদের মধ্যে অলমোস্ট সবাই বহুত টাইম, এরকম 15 মিনিট কেন, 20 মিনিট, 25 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা বহুত টাইম নষ্ট করো। সো আমাকে কেউই যুক্তি দেখাইতে আসো না যে ভাইয়া সে হয়তো বা 20 মিনিটে পরীক্ষা দিয়ে 15 মিনিট অন্য কোনো কাজ করছে, না। তাড়াহুড়া, মেইন কথা হচ্ছে এত তাড়াহুড়া কেন? কোনো সিরিয়াস স্টুডেন্টকে আমি কখনো লাইফে এত তাড়াহুড়া করতে দেখি নাই। আমার কাছে মনে হয়েছে যারা 35 মিনিটের পরীক্ষা, ভাই 35 মিনিট পরীক্ষা দেওয়ার যার ধৈর্য থাকে না, সে 2 দিন পরে তাহলে মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা 1 ঘন্টা সে কেমনে দিবে? তার তো আরো ধৈর্য থাকবে না, তার তো মনে হবে আমি তাহলে বের হয়ে যাই। এটাও কিন্তু একটা টেস্ট। আমাদের মেডিবস এক্সামে কিন্তু পরীক্ষা নিতে চাইছি একটা জিনিসের, 2-3টা জিনিসের টেস্ট নেওয়া হয়ে গেছে। পরীক্ষা নিছি, তোমাদের সততার পরীক্ষা হয়েছে, আবার কার ধৈর্য কেমন সেটাও পরীক্ষা হয়েছে। যেই ছেলে বা যেই মেয়ে ধরো আমার এই পরীক্ষাও তো একটা প্রাইস ছিল, এই পরীক্ষায় ভাই যার 35 মিনিটে দেওয়ার ধৈর্য হয় না, সে আমার সাথে তর্ক করতেছে, সে সৎভাবে পরীক্ষা দিচ্ছে, আমি মানলাম সে সবকিছু ঠিক রাখছে, কিন্তু সেই ছেলেটা হলে কালকে যে 2 ঘন্টার পরীক্ষা বা 1 ঘন্টা মেডিকেল তাহলে কেমনে দিবে? সে তো এখানে যাও সেম কাজ করবে, যে 1 ঘন্টা পরীক্ষা 20-25 মিনিটে সব দাগায় ফেলে বাকি টাইম সে বসে থাকবে। এভাবে বসে থাকলে কিন্তু পরীক্ষা কখনো ভালো হয় না, বুঝতে পারছো? প্রপারলি টাইম ইউজ করতে হয়, কারণ অনেক প্রশ্ন আছে যেটা আমাদের শেষ মুহূর্তে মনে পড়ে। আমি নিজে যখন মেডিকেল ভর্তি পরীক্ষায় দিছি, আমার লাস্ট মিনিটের মধ্যে মনে আমি একটা প্রশ্ন দাগাইছিলাম, সেটা তখন আমি রেখে দিয়েছিলাম, চিন্তা করতেছি আচ্ছা এটার অ্যান্সার কি, এটা হবে নাকি এটা হবে না, বারবার চিন্তা করতেছি, আমার বাকিগুলো দাগানো শেষ, তারপরেও কিন্তু আমি বের হয়ে আসিনি। চাইলে আমি বের হয়ে আসতে পারতাম। মেডিকেল ভর্তি পরীক্ষা আমাদের সময় এখন একটু নিয়ম করছে, এখন মনে 1 ঘন্টার আগে কাউকে বের হতে দেয় না, কিন্তু আমাদের সময় হচ্ছে এরকম 10 মিনিট আগে তুমি চাইলে বের হয়ে যেতে পারতা। তো আমি চিন্তা করছি ভাই আমার তো সময় আছে 1 ঘন্টা, আমার 10 মিনিট আগে বের হয়ে লাইফে আমি কি করে ফেলবো? আমার কি 10 মিনিট কি খুব মূল্যবান? বরং এই 10 মিনিট যদি আমি একটা প্রশ্ন বেশি দাগাইতে পারি, আমার হয়তো পজিশন আগে আসবে, আমার হয়তো চান্স পাওয়া বা না পাওয়া নির্ভর করতেছে একটা প্রশ্নের উপর। এইভাবে তোমাকে চিন্তা করতে হবে। একটা সিরিয়াস স্টুডেন্ট এইভাবেই চিন্তা করে। তো আমি লাস্ট মিনিটে যে আমার হঠাৎ করে অ্যান্সার মনে পড়ছে, হ্যাঁ এটার অ্যান্সার এটাই হবে, মোটামুটি শিওর হয়েছি, এতক্ষণ অনেক চিন্তা করছি, লাস্ট মিনিটে যে আমার এই উত্তরটা মনে পড়ছে না এটাই হবে, মোটামুটি অলমোস্ট শিওর, আমি দাগায় আসছি। পরে বাসায় এসে মিলায় দেখছি যে আল্লাহর রহমতে হয়েছে। তাহলে এটাই কিন্তু একটা সিরিয়াস স্টুডেন্ট কিন্তু এই কাজটাই করে। তার পরীক্ষা যত আগেই শেষ হোক, সে কিন্তু তারপরও 2-4-5টার জন্য সে বসেই থাকে, সে কখনো আগে বের হয় না। কারণ যদি শেষ মুহূর্তে মনে পড়ে যায়, একটা কথা আছে না, সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। একটা সিরিয়াস স্টুডেন্ট কখনোই ভাই লাইফে পরীক্ষার হলে কখনো তাড়াহুড়া করে না। ঠিক আছে, যারা সিরিয়াস না জীবন নিয়ে, তারাই দেখবা 1 ঘন্টার পরীক্ষা 10 মিনিট 15 মিনিট দিয়ে বের হয়ে যায়, এবং তাদের রেজাল্ট দেখবা আলটিমেটলি রিয়েল লাইফ রেজাল্ট খুব একটা ভালো করে না সে। বুঝছো, এটা একটু মাথায় রাখবে এই জিনিসটা, এবং এই জিনিসটা তোমাদের একটা শিক্ষাও, যে যারা আমাদের মেডিবস এক্সামে ধরো অনেক স্টুডেন্ট পাইছি, হয়তো সে জেনুইন পরীক্ষা দিচ্ছে, আমি মেনে নিলাম, তারপরেও আমি যাদেরকে দেখছি ভাই যে 35 মিনিটের পরীক্ষা 20 মিনিটের পরীক্ষা দিয়ে বের হয়ে গেছে, তাহলে তার আমি কেমনে সিরিয়াস স্টুডেন্ট ধরবে? তো আসল পরীক্ষাও সেম কাজ করবে। 1 ঘন্টার পরীক্ষা 30 মিনিট দাগানোর পরে সে আর বাকিগুলা চিন্তাও করবে না, সে বসে থাকবে, তাইলে কি হবে? এভাবে করে কিন্তু চান্স হবে না।
আমাদের পরীক্ষা না হয় অনেক অল্প মানুষ দিছে, সমস্যা নেই। তো মেডিকেল ভর্তি পরীক্ষা তো সারা বাংলাদেশের মানুষ দিবে। আমাদের পরীক্ষা দিছে 7,856 জন, আর মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে হচ্ছে 1,30,000 মানুষ পরীক্ষা দিবে। সেখানে তুমি যদি এই কাজ করো 25 মিনিটে ভাই আমি তো সব পারি, যা পারি না দাগায় ফেলছি, বাকি 35 মিনিট ভাই আমি কিছুই করি নাই, 15 মিনিট পর খাতা দিয়ে বের হয়ে আসছি, দিয়ে আইসো, নিজে দেখবা পরে কোনো জায়গায় চান্স পাও নাই, তখন বুঝবা যে আসলে সিরিয়াসনেসের মূল্য কতটুকু। ঠিক আছে, শেষ মুহূর্ত পর্যন্ত বসে থাকতে হবে, যে একটা প্রশ্ন যদি এক্সট্রা মনে পড়ে এটা তোমার লাভ পরীক্ষায়। ঠিক আছে, আমরা শেষ করে দিব। হ্যাঁ, আজকে শুক্রবার জুমার নামাজ আছে, আমরা 2-4-5 মিনিট পরে আমরা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, জাস্ট একটু হালকা করে বলি, এটাও একটা শিক্ষা আর কি, তোমাদেরকে বললাম। এই জন্য এইচএসসি তেও সেম কাজ করবা, আগে আগে বের হওয়ার মধ্যে কোনো কিছু নাই। সারা বছর তুমি সময় নষ্ট করতে ইচ্ছা মতো, তুমি পরীক্ষার হলে 10 মিনিট বাঁচায় না জানি কি করে ফেলবা তুমি, আমার যুক্তি হচ্ছে এটা। সো এই জন্য পরীক্ষার হলে প্রত্যেকটা টাইম প্রপার ইউটিলাইজ করো, সময় সবচেয়ে মূল্যবান, পরীক্ষার হলের টাইমটা আরো বেশি মূল্যবান। এটা মানে প্রপার ইউটিলাইজ না করলে দেখবা পরে বিপদে পড়বা। এইচএসসি তেও সেম জিনিস, যে 2 ঘন্টার পরীক্ষা, কথার কথা সৃজনশীল, তুমি 2 ঘন্টার প্রশ্ন ধরো, তুমি হচ্ছে 1 ঘন্টা অ্যান্সার করে বের হয়ে গেলা, কথার কথা যে তুমি বের, যদি এইচএসসি তে বের হওয়া যায় না, কারণ এর পরে তো তোমাদের এমসিকিউ তো পরে হয়। এখন আগে হইতো, আমাদের সময় এমসিকিউ আগে হইতো, রিটার্ন পরে হইতো, এখন উল্টায় ফেলছে, এখন হচ্ছে এমসিকিউ পরে নেয়। যাই হোক, ঠিক আছে, আমাদের সময় হচ্ছে এমসিকিউ গুলো আমরা আগে নিত আর কি এইচএসসি সময়। যাই হোক, তো যেটাই করুক, সো মানে কখনো এটা মাথায় রাখবা যে এটা আসলে কোনো সিরিয়াস স্টুডেন্টের পরিচয় মধ্যেই পড়ে না। একটা সিরিয়াস স্টুডেন্ট বা যারা টপার যারা, তাদেরকে একটু খেয়াল করো, তারা কখনো সময়ের আগে বের হয় না। হ্যাঁ, হাইস্ট তারা এটা করতে পারে যে একটা বড় পরীক্ষা তারা হচ্ছে 2-4-5 মিনিট আগে বের হতে পারে, কিন্তু একটা টপার কখনো ভাই 1 ঘন্টা পরীক্ষা দিয়ে 1 ঘন্টা সময় থাকতে দেখবে সে কখনোই বের হয় নাই পরীক্ষার হল থেকে। তাহলে সে কি তোমার থেকে কম পারে? সে তো তোমার থেকে কম পারে না, আর স্টিল সে কিন্তু একটা মার্কসও যাতে তার বেশি আসে সেইভাবে কিন্তু পরীক্ষা দিচ্ছে। তাহলে তার থেকে কিন্তু এই জিনিসটা শিখার আছে, যে একটা সিরিয়াসনেসের একটা ব্যাপার আছে, বুঝছো? ওকে, আমাদের অনেক ফ্রেন্ড দেখতাম স্কুলে যারা মনে করো যে প্রত্যেক বছর ধরো বিভিন্ন সাবজেক্টে ফেল করতো। স্কুলের ফ্রেন্ডের কথাই বলি, স্কুলে এটা বেশি দেখতাম। নটরডেমে তো মোটামুটি সবাই ট্যালেন্টেড পোলাপেন বেশি ছিল, নটরডেমে এগুলো কম হয়েছে, স্কুলে অনেক বেশি দেখছি। হ্যাঁ, যে ছেলের ধরো অঙ্ক পরীক্ষা পারতো না কিছু, সে দেখা যেত যে 3 ঘন্টার পরীক্ষা। ধরো আমাদের সময় অঙ্কে সৃজনশীল ছিল না, বুঝছো? আমাদের হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টা সাবজেক্ট, আর হচ্ছে তোমার ধরো সমাজ, মানে বাকি যে সাবজেক্ট ছিল এগুলো সৃজনশীল ছিল। ইংলিশ আর অঙ্কে কোনো সৃজনশীল ছিল না, মানে আমরা অঙ্কে কোনো সৃজনশীল পাই নাই, ইংলিশ আর অঙ্ক, বাকি সব সাবজেক্টে সৃজনশীল ছিল। তো আমাদের কিছু ফ্রেন্ড দেখতাম যারা প্রত্যেক বছর মানে অঙ্ক করতে বিশেষ করে ফেল করতো আর কি, ওরা দেখতাম যে ধরো পাস মার্ক হচ্ছে 40, আমাদের স্কুলে 40-এ পাস মার্কস ছিল। তো দেখা যেত যে ওরা হচ্ছে কিছু পারে না, ওরা দেখতাম যে 3 ঘন্টার পরীক্ষা হচ্ছে 2 ঘন্টার পরে বের হয়ে গেছে, পারে না সে, এই জন্য সে বের হয়ে গেছে। কিন্তু আমি কোনোদিন কোনো টপার যারা অনেক ভালো, এরা কখনোই 3 ঘন্টার আগে বের হয় নাই। কারণ তুমি অঙ্ক 100 অ্যান্সার করতে গেলে তোমার 3 ঘন্টা টাইম লাগে। অঙ্ক একটু মনে করো বড় বড় ম্যাথ দিত, স্কুলের পরীক্ষার কথা বলতেছি, বিশেষ করে 8-এ জেনারেল ম্যাথ, 8-এর ম্যাথ অনেক লেখা ছিল। ক্লাস 8-এ আমরা যে অঙ্ক পরীক্ষা দিতাম অনেক লিখতে হইতো, এইটা আমার এখনো মনে আছে। বা 9-10-এ জেনারেল ম্যাথ, যেটা হায়ার ম্যাথ না, 9-10-এর জেনারেল ম্যাথ আমাদের সময় অনেক লিখতে হইতো, মানে অঙ্ক পারলেই শুধু হইতো না, প্রচুর লেখাও ছিল। তো 100 অ্যান্সার করাটা খুব টাফ ছিল। আমি নিজেই মনে করো কোন একটা পরীক্ষায় মনে হয় 96 অ্যান্সার করছিলাম। মানে আমি সবসময় লাইফ আল্লাহর মতো যখন যেই পরীক্ষা দিয়েছে সবসময় ফুল অ্যান্সার করছি, আমি কখনো ফুল অ্যান্সার ছাড়া করি নাই। একবার আমি ফুল অ্যান্সার করতে পারি না অঙ্কে, প্রথম পরীক্ষাটায় 9-এর প্রথম টার্ম, আমি বুঝি না যে এত লেখা হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমি চিন্তা করি সবসময় যে আমরা ফুল সময়টাকে কাজে লাগানো। আর যারা পারতো না ওদেরকে আমি দেখতাম যে ভাই মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা বের হয়ে চলে গেছে, এবং ওরা আলটিমেটলি ফেল করতো, খাতা দিতেও দেখতাম ফেল করছে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু সিরিয়াস হইতে হবে, সিরিয়াসনেস না হইলে তো সমস্যা। আচ্ছা, এবার আসো হলো তড়িৎ রাসায়নিক সারি। আচ্ছা, এখন আসো তাহলে আমাদের ফ্যারাডের প্রথম সূত্র শেষ। আচ্ছা, আজকে আমরা এখানেই শেষ করে দিই। হ্যাঁ, কারণ আমরা একটা নতুন সূত্র যাব, তো আসলে নতুন সূত্রটা একটু বোঝানো লাগবে। দ্বিতীয় সূত্র ফ্যারাডের, যদিও এটা বইয়ে নাই, যেটা অ্যাকচুয়ালি দ্বিতীয় সূত্রের টাইপের। ঠিক আছে, আজকে আমরা এখানেই শেষ করে দিই। তোমরা এই জিনিসগুলো হচ্ছে একটু দেখো আজকে, সমস্যা নেই, আমরা নামাজে চলে যাবো একটু পরে। তোমরা এইটুকু পর্যন্ত দেখো, এবার হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে হচ্ছে আমরা পরের ক্লাসে শুরু করবো। আজকে যে কথাগুলো বললাম, শেষের ধরো 5-10 মিনিট যে কথাগুলো বললাম, কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। সামনে পরীক্ষা আসতেছে, পরীক্ষা দাঁড়ানোর সময় একটু খেয়াল রাখবো। আর দয়া করে আমি সবসময় সবাইকে বলবো, তাড়াহুড়া করবো না। পরীক্ষার হলে ভাই 5 মিনিট সময় বাঁচায় তোমার লাইফে খুব কিছুই হবে না, বরং এই 5 মিনিট সময়টাকে তুমি ঠিক মতো কাজে লাগাতে পারলে হয়তো তুমি লাইফে একটা বড় লেভেলে চলে যেতে পারো। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার হলের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড হচ্ছে ইম্পর্টেন্ট। তো সময়টা কাজে লাগাও।
তো যাদের যুক্তি হচ্ছে এরকম যে ভাই আমি 30 মিনিট পরীক্ষা দিয়ে ধরেন আমি সব পারি, বাকিগুলো তুমি পারি না, আমি তারপরেও তোমাদের বলবো তুমি বসে থাকো, তুমি বসে থেকে বাকি প্রশ্নগুলো বারবার দেখতে থাকো। দেখতে গেলেও কিন্তু দেখবো অনেক সময় লাস্টে মনে পড়ে যায়। তো তোমার প্রথমবার মনে হচ্ছে যে তুমি পারতেছো না, বাট তুমি লাস্টে 30 মিনিট ধরো তোমার হাতে পুরো ফ্রি, তুমি দেখতে থাকো, যে প্রশ্ন তুমি আনসার করো না সেটা দেখতে থাকো। দেখতে গেলেও দেখবো যে 2-3টা প্রশ্ন লাস্টের দিকে মনে পড়ে। এটা হয় কিন্তু, বারবার চিন্তা করে এটা কি জানি ছিল একটু চিন্তা করো 30 মিনিট বসে বসে, দেখবো লাস্টে 2-1টা মনে পড়ছে, অন্তত মনে হচ্ছে যে এটাই আনসার হইতে পারে, মানে এটা হওয়ার চান্সটা বেশি, এরকম দেখবা কিছু একটা হবে, এবং সেটা তুমি দাগায় দিয়ে আসো। এগুলো আমি আমার লাইফে দেখছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% ক্ষেত্রে এটা হয়, 80% ক্ষেত্রে হয়ে যায়। যে জিনিসটা আমাদের পরীক্ষার হলে লাস্টের দিকে মনে হয়, অনেকক্ষণ চিন্তা করার পরে মনে হয় এটাই আনসার হবে, এটা দাগায় দিয়ে আসলে 80% বা 90% ক্ষেত্রে আনসারটা মিলেও যায়, বুঝছো? এগুলো চিন্তা করো বসে বসে, এটা খুব কাজে দেয়। আমার স্ট্র্যাটেজিটা আমি শুধু নাটক হচ্ছে যে ধরো আমি আমার লাইফে সারা জীবন স্কুলে একবারে ধরো প্লে নার্সারি থেকে যদি আমি বলি, ঠিক আছে, ছোটবেলা থেকে যদি বলি, প্লে নার্সারি থেকে শুরু করে সবসময় আমি স্ট্র্যাটেজিটা হলো অ্যাপ্লাই করছিলাম। প্লে নার্সারি কেজি, তারপর হচ্ছে তোমার 1 2 3 4 সবসময় আমি টাইমের আগে কখনোই পরীক্ষা দিয়ে বের হই না। আমার লাইফে এরকম কোনো রেকর্ড নেই যে আমি সময়ের আগে হচ্ছে বের হইছি। এর মানে এটা না যে আমি অনেক স্লো লিখতাম, হয়তো আমার লেখা শেষ, তারপর আমি বারবার রিভিশন দিতাম, বারবার ভুল বের করার চেষ্টা করতাম, আর যদি শেষের দিকে 2-1টা যদি অতিরিক্ত মনে পড়ে ওই আশায় বসে থাকতাম। সো যারা টপার তারা কিন্তু এইভাবেই চিন্তা করে আসলে। আর আমি নিজের টপার আসলে নিজে টপার বলাটা ঠিক না, বাট হ্যাঁ আমার স্কুলে পজিশন ফার্স্ট ছিল, তো এই সেন্সে আমি বলতে পারি যে আমিও টপার ছিলাম। যাই হোক, তো এই জিনিসগুলো আমরা এইভাবে চিন্তা করি, ওই লেভেলে আমি জানি যে একটা টপার কোন লেভেলে চিন্তা করে, কারণ আমি নিজে ওই লেভেলে ছিলাম হয়তোবা। তোমাদেরকে বলতেছি, এখন সরাসরি কখনো নিজেরা টপার বলা যায় না, জাস্ট বলার জন্য বলতেছি আর কি, ঠিক আছে? এইভাবে আমরা চিন্তা করতাম। তারপরে এইভাবে আমরা পুরো স্কুল পাস করছি, তারপরে হচ্ছে আমি এইচএসসি পাস করছি, নটরডেমে ভর্তি পরীক্ষা দিছি, মেডিকেল ভর্তি পরীক্ষা দিছি, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন পরীক্ষা দিছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন দিছি, সবগুলোতে আল্লাহর রহমতে টপ 100তে চান্স পাইছি। 2টা বিসিএস পরীক্ষা দিছি, কারণ তোমরা জানো যে বিসিএস পরীক্ষার রেজাল্ট দেরিতে হয়। সো 2টা বিসিএস দিছি, গত বছর একটা দিছি, এই বছর একটা দিছি, 2টাতেই টিকছি, মানে লাইফে আল্লাহর রহমতে আমি যেই পরীক্ষা দিছি সবগুলোতেই চান্স পাইছি, অনেক ভালো রেজাল্ট করছি। সো 2টা বিসিএস হয়েছে, গত বছরও হয়েছে, ওটার এখনো রেজাল্ট দেয় নাই। মানে রেজাল্ট দেয় নাই বলতে কি, বিসিএস হচ্ছে 3 পার্টে হয়, তো একটা পার্ট দিছি না, সরি গত বছরেরটা আমি 2টা পার্ট দিছি, কিন্তু দ্বিতীয় পার্টের আর রেজাল্ট আসে নাই। প্রথম পার্টটা দিছি, ওটা হয়েছে, পরে তো আমি দ্বিতীয় পার্টে গেছি। আর এই বছর জাস্ট প্রথম পার্টের রেজাল্ট হয়েছে, টিকছি যে এবার দ্বিতীয় পার্টটাই বছর দিব। মানে বিসিএস এর কাহিনীটা কি, যে ধরো গত বছর আমি পরীক্ষা দিছি, সেটা 3টা পার্ট, সেই 3টা পার্টের রেজাল্ট আসতে আসতে আমার ধরো 2025-এর আগে আসবে না। তো যেহেতু 2025-এ হচ্ছে তোমার চূড়ান্ত রেজাল্ট আসবে, এর আগ পর্যন্ত তো আমি শিওর না যে আমার আসলে ওই বিসিএসটা হবে কি হবে না। তাহলে এর আগ পর্যন্ত যতগুলো বিসিএস আছে সবগুলো বিসিএস আসলে আমাকে দেওয়া লাগবে, কারণ কোনো কারণে ধরো আমার প্রথমটা হইলো না, আমি 25-এ যে রেজাল্ট পাইলাম, আমি প্রথম বিসিএস এ টিকি নাই, কারণ 3টা পার্ট মিলে সিলেকশন হয়। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি পরেরটা দিই, তাহলে পরেরটা তখন আমাকে কাভার করবে। বুঝতে পারছো? সিম্পল জিনিস আর কি। এখন অনেকে ভাবতে পারো যে ভাইয়া তাহলে কেন আপনি এই বছরেরটাও কেন দিচ্ছেন? কারণটা হচ্ছে রেজাল্ট হয় না, তো বিসিএস এর রেজাল্ট দিতে টাইম লাগে। তো 22-এ যে পরীক্ষা দিছে, ধরো এটা চূড়ান্ত রেজাল্ট পাবো হচ্ছে 25-এ, তো আমি কি শিওর যে 22-এ যা দিছে এটা আমার 25-এ হবে? তা তো হবে না। 3টা পার্ট, এর মধ্যে 2টা পার্ট দিছি, দেখো এভাবে আমি কিন্তু 2টা বিসিএসও দিছি, এখন পর্যন্ত যতগুলো দিছি 100% সাফল্য আছে এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে, সময়টাকে কাজে লাগাইছি। আমি কখনো পরীক্ষার হলে আগে বের হই নাই, ঠিক আছে? কারণ আমি জানি যে প্রত্যেকটা পরীক্ষায় শেষের দিকে কিছু না কিছু ভাই মনে পড়ে। এটা আমার ক্ষেত্রে হয়েছে, এটা সবার ক্ষেত্রে, যারা অনেক সিরিয়াসলি চিন্তা করে এরকম হয়, 2-1টা জিনিস শেষের দিকে মনে পড়ে দাগায় দিয়ে আসি, আল্লাহর রহমতে 80% ক্ষেত্রেই হয়। হয়তো মাঝে মাঝে 2-1টা ভুল হয়েছে, সব যে হয়েছে তা না, কিন্তু তারপরে ওভারঅল এটা ওর্দি আর কি, এই সিস্টেমটা অনেক ওর্দি, ঠিক আছে? আমি কখনো এরকম হয় নাই যে 1.5 ঘন্টা পরীক্ষা দিয়েছি, বিসিএস এর 2টা বিসিএস দিলাম, 2 ঘন্টার পরীক্ষা, কখনো আমি 1.5 ঘন্টা দিয়ে বের হয়ে আসি নাই, ঠিক আছে? কারণ হচ্ছে বুঝে, আর আধা ঘন্টা বাঁচায় আমি কি করবো? পরীক্ষার হলে আধা ঘন্টা বাঁচায় আমার কোনো লাভ আছে? লাইফে এরকম বহুত আধা ঘন্টা আমি নষ্ট করছি। পরীক্ষার হলে আধা ঘন্টা আমার কাজে লাগাইতে হবে, এটা কাজের সময়, ঠিক আছে? ওকে, তাহলে সবাই ভালো থাকো। তাহলে আমরা পরের ক্লাসে হচ্ছে এটার বাকি অংশ শেষ করবো না, হ্যাঁ? পরের ক্লাসে আমরা দেখি আরেকটা ক্লাস, একটা আমাদের নতুন রুটিন দিব, এখন চ্যাপ্টারটা 2 ক্লাসে শেষ হবে না, সেক্ষেত্রে আমরা নতুন রুটিন দিয়ে 3 ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব। দেন আমাদের কিছু চ্যাপ্টার বাকি আছে, অনুজীবের একটা পোর্শন বাকি আছে, অনুজীবের লাস্টের পার্টটা আমাদের অনুজীবী, সেটা আমরা শেষ করব। তোমাদের যাদের ভাইয়া হচ্ছে চলন এবং অঙ্গ চালনারও একটা ক্লাস নিচে যেহেতু তোমাদের, আমি ওরাই বলছি তাহলে তুই এটা শেষ করে ফেল, ও একটা মনে হয় পার্ট বাকি আছে, এটা শেষ করে ফেলবে চালনা। দেন আমরা হচ্ছে তোমাদেরকে হয়তো এই 26-27 তারিখের পরে তোমাদেরকে আমরা আপাতত ক্লাসগুলো পরবর্তীতে আমরা বন্ধ করে দিব, তোমাদের এইচএসসির জন্য বন্ধ দিব, তোমরা এইচএসসির জন্য পড়বা। আর সেকেন্ড টাইমারদেরকে আমরা ইনশাআল্লাহ হচ্ছে 3-4 দিন একটু গ্যাপ নিয়ে আমরা অগাস্টের হয়তো 2-3 তারিখ থেকে তোমাদের, মানে সেকেন্ড টাইমারদের জন্য 2-3 তারিখ থেকে আমরা হলো তোমাদের আলাদা ক্লাস নেওয়া শুরু করব, ঠিক আছে? ওকে, তাহলে সবাই ভালো থাকো,
আল্লাহ হাফেজ তাহলে, আর কথাগুলো মাথায় রাখো, ঠিক আছে? ওকে, তাহলে আসসালামু আলাইকুম।